আসসালামু আলাইকুম সম্মানিত ফেসবুক বন্ধুগণ, যে যেখান থেকে আমাদের আজকের লাইভটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের লাইভের বিষয় হচ্ছে অনলাইন জুয়া অদৃশ্য ফাঁদ। অনলাইন জুয়ার অদৃশ্য ফাঁদ, এই বিষয়টি নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। সাথে আছেন আমাদের দুজন সম্মানিত অতিথি। প্রথমেই পরিচয় করে দিচ্ছি, আমাদের সম্মানিত বড় ভাই জনাব রুহুল আমিন ভাই। আসসালামু আলাইকুম। ইনি সমাজসেবক এবং পল্লী চিকিৎসক। পাশাপাশি আছেন আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। আসসালামু আলাইকুম। এবং সেই সাথে পল্লী চিকিৎসক। আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি কেমন দেখা যাচ্ছে, ভালো করে শোনা যাচ্ছে কিনা, আর হচ্ছে কোনো গ্যাঞ্জাম শোনা যাচ্ছে কিনা, এটা একটু কমেন্ট করবেন। আমি যদিও আজকে আমরা বসেছি একটু বাইরে, একটু হয়তো বা নয়েজ হতে পারে বাইরের। আপনারা যারা দেখছেন আপনারা একটু কমেন্ট করবেন। জি, এস কে আলম ভাই পাওয়ার ফ্যামিলি থেকে জয়েন করেছেন। আসলে কেমন দেখা যাচ্ছে, স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন। জি, আমরা আজকে আসলে বাইরে একটু বসাইছি, যে কারণে আসলে একটু নয়েজ হচ্ছে হয়তোবা, আপনারা টের পাচ্ছেন, এবং একটু আলোর স্বল্পতা আছে আমাদের এখানে। যাই হোক, যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি শেয়ার করে দেবেন, এবং আমাদের যে আজকের যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি অনলাইন জুয়ার যে অদৃশ্য ফাঁদ, সেটা নিয়ে আমরা অনলাইন জুয়া সম্পর্কে আজকে জানবো, এবং অনলাইন জুয়া থেকে পরিত্রাণের উপায়গুলো সম্পর্কে আমরা জানবো। আপনারা জানেন যে আমাদের সমাজে এই যে তরুণ সমাজ এখন বর্তমানে অনলাইন জুয়ার মধ্যে পড়ে গেছে। আমরা এ সম্পর্কে আমরা জানতে চাই আমাদের সম্মানিত অতিথি আনোয়ার হোসেনের কাছে, যে আসলে অনলাইন জুয়াটা কি, জুয়া কি। জি বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা এই লাইভে জয়েন আছেন এবং শুনতে পাচ্ছেন, তাদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের এই লাইভটিতে থাকার জন্য, জয়েন করার জন্য। আসলে জুয়া বলতে আমরা কি বুঝি, এটা একটা কিন্তু বড় একটা প্রশ্ন জাগে মনে। আসলে জুয়া এমন একটা জিনিস যেটা আপনার বাজি এমন একটা খেলা যা লাভ বা লোকসানের মধ্যে ঝুলন্ত থাকে। জুয়া খেলায় মূলত নির্দিষ্ট পরিমাণে অর্থ বস্তু যা পুরস্কার হিসেবে ধার্য করা হয়, নির্ধারণ করা হয়। তারপর কোনো একটি বিষয় দুই পক্ষ চুক্তি করে হার জিত নির্ধারণ করা হয়, আসলে তাকেই জুয়া বলা হয়। আসলে এই জুয়াটায় অধিকাংশ লোক লাভের চেয়ে কিন্তু লোকসান হচ্ছে বেশি, জি, ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি। এটাই বলবো আসলে জুয়ার যে বলতে যেটা বোঝায় এটাই। আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর কথা বলেছেন। আমরা এ পর্যায়ে যেতে চাই আমাদের প্রিয় বড় ভাইয়ের কাছে। আমরা জানতে চাই, দেখা যাচ্ছে তাই না? আমরা আপনার কাছে জানতে চাই যে অনলাইন জুয়ার কারণে পরিবারে কি ধরনের সামাজিক এবং অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে। ধন্যবাদ।
তার যে ছোট ভাই রমজান আলী বাবু এবং আমার আরেকজন ছোট ভাই এখানে আজকে আছে উপস্থিত, এবং আমাদের যারা এই টকশো লাইভটি দেখছেন সবার প্রতি সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের প্রতি রইল আমার সালাম, এবং লাইভটা আপনারা দেখবেন এবং শেয়ার করে দেবেন কষ্ট করে। আমাদের কথা শুনে যদি কেউ সামান্যতম উপকৃত হয় তাহলে আমরা নিজেকে সার্থক মনে করব। হ্যাঁ, যে প্রশ্নটা আমাকে রমজান আলী বাবু করছে, ক্যাসিনো জুয়া, রমজান আলী বাবু প্রশ্নটা আরেকবার একটু প্লিজ। মানে এই যে অনলাইন জুয়ার কারণে পরিবারে কি ধরনের এই সামাজিক এবং অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে, এই বিষয়টি নিয়ে একটু বলুন। ধন্যবাদ। এই অনলাইন জুয়ার কারণে এটা আসলে এখন মাদকের চেয়ে ভয়াল রূপ ধারণ করছে। জি। মাদক যে পর্যায়ে আছে তার চেয়েও বেশি রূপ ধারণ করছে, কারণ তোমার মাদক তো সেবন করলে সর্বোচ্চ না হয় 5-7-10 হাজার টাকা যায়, আর এই তোমার ক্যাসিনো জুয়ার কারণে লক্ষ লক্ষ টাকা শেষ হয়ে যাচ্ছে। জি। যারা প্রভাবশালী মহল আছে তারাও কিন্তু তাদের সমস্যা হচ্ছে না, আর যারা মনে করো নিম্ন মধ্যবিত্ত এবং যারা নিম্নবিত্ত তারা বিভিন্ন কলা কৌশলে পয়সা ইনকাম করতেছে, বাড়িতে প্রেশার ক্রিয়েট করতেছে। তুমি হয়তো এর আগে দেখছিলে মনে হয়, এই ক্যাসিনোর কারণে বাবা বাধা দেওয়ার কারণে বাবা পয়সা ইনকাম করতেছে, বাড়িতে প্রেশার। পরিবারে যদি একজন শুধুমাত্র এটার সঙ্গে যুক্ত হয়ে থাকে, যদি সে ওইখান থেকে ফিরে আসতে না পারে, আগামী দিনে ওই পরিবারটার স্থান কোথায় হবে সেটা মানে এটা আসলে আমরা মন্তব্য করতে পারবো না, কারণ এটা রাতারাতি তোমাকে মানে কি বলবো এটাকে, মানে বড় ঘর আশা দেখায়। জি। আশা দেখায় তোমাকে মানে কোটিপতি থেকে জিরোপতি বানাই ছেড়ে দেয়। আচ্ছা আচ্ছা, যখন মানে তোমার কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে কিন্তু জিরোপতি হয়ে ব্যাক হয়ে যায়। এখন এই যে কোটিপতি হওয়ার স্বপ্ন কিন্তু তার ভিতরে লালন করতেছে, হয়তো পাবো, এখন তার কাছে কিন্তু আর টাকা নাই, সে খেলবে কি করে? সে কিন্তু তখন এই টাকা সংগ্রহ করার জন্য বিভিন্ন অপরাধের সঙ্গে সংগঠিত হচ্ছে। সে ক্যাসিনো খেলবে, তার বড় লোক হতেই হবে, এটা কিন্তু তার মাথায় ঢুকে গেছে। তোমার আজকে যে কিলার যারা হত্যা করছে মানুষকে, তুমি দেখো বর্তমান সমাজটা আসলে এতটাই নিচে নেমে যাচ্ছে দিন দিন। মানুষকে মারতে কোনো দ্বিধা করছে না, কোনো ইস্যু বিহীন মেরে ফেলতেছে। কোনো ইস্যু আছে কিনা সেটা দেখা যায় 10 বছর পরে বেরোচ্ছে। প্রথমত কিন্তু একটা লাশ পাওয়া যাচ্ছে কিন্তু কোনো ইস্যু পাওয়া যাচ্ছে না। এগুলোর পিছনে কিন্তু তোমার এই যে একটা মহল, যাদের আসলে ওই স্বপ্নটা ছিল কোটিপতি হওয়ার, এখন জিরোয় গেছে, যা ছিল সব শেষ করে দিছে। ফ্যামিলি থেকে দেখা গেলো প্রেশার ক্রিয়েট করে বাবাকে, মাকে, তার ওয়াইফকে, মানে যার কাছ থেকে যেটুকু নেওয়া যায়, সে খেলতে হবে, আমার টাকা লাগবে, এটা কিন্তু তার মাথায়। এইভাবে দেখা গেলো পরিবারে তো অশান্তি লেগেই আছে প্রতিনিয়ত, প্রতিটা সেকেন্ডে ওই পরিবারটাতে অশান্তি। এবং সে খেলে আইসা যখন লস খাইলো, 20,000 টাকা হয়তো নিয়ে গেছে, যখন 20,000 টাকা শেষ করে আসলো, তার স্বপ্নের রাজ্যে আর যাওয়া হলো না। তার মাথা কিন্তু আরো হট হয়ে আছে। জি। সে সকালে কিন্তু বাবার সাথে কি আচরণ করবে, মায়ের সাথে কি আচরণ করবে, ভাই বোনদের সাথে কি আচরণ করবে, এটা কিন্তু তার মাথায় আর কাজ করতেছে না। সে আবারও রাতে খেলতে যাবে, তার টাকার দরকার, তখন কিন্তু সে বিভিন্ন পথ অবলম্বন করতেছে। সমাজে আজকে যে অপরাধগুলো সংঘটিত হচ্ছে, তুমি যদি সেগুলা মানে মেন জিনিসটা খুঁজে দেখো, দেখবে যে সে আসলে ক্যাসিনো আসক্ত হয়ে তার অর্থের অভাবে সে এই কাজটা করে অর্থ উপার্জন করে আবারও ক্যাসিনো খেলতে গেছে। এইখানে আমি মনে করি প্রশাসন কিন্তু আসলে এইখানে তোমার ওইভাবে উদ্যোগ নিয়ে কিছু করতে পারবে না, কারণ প্রশাসনের একটা অংশ এটার সাথে জড়িত। রমজান আলী বাবু, বুঝতে পারছো, প্রশাসনের একটা অংশ কিন্তু এটার সাথে জড়িত। আচ্ছা। আর প্রশাসন আসলে তুলনামূলক ভাবে ওইভাবে নাই, আর অর্থের লোভ কিন্তু সবারই আছে। জি। ন্যায় নীতি ভাবে যখনই প্রশাসন কাজ করতে যাবে, চাইলে কিন্তু অনেকটা অ্যাডভান্স হতে পারবে। যেমন আজকে একজন পুলিশ অফিসারের সাথে আমার কথা হলো, আচ্ছা, এই 6:30-6:30 দিকে। উনি এক হাট থেকে আসছে, আমাকে বলতেছে, ভাই আসলে আমরা কোন পাশে যাব? আমি এক পাশে যেতে চাই, আর এক পাশে দিকে আরেকটা সমস্যা সংঘটিত হয়ে বসে আছে। আমরা আসলে বিপদের মধ্যে পড়ে আছি। ক্যাসিনোর ব্যাপারে একজনকে ধরতে যাই, আরেকজন ফোন করে বসে আছে, ওকে ছেড়ে দেন, আরে ও তো এটা খেলে না, হয়তো শখ করে আজকে খেলতে গেছে।
জি এই যে আমাদের একটা জায়গা, ও সব করে কেন খেলতে যাবে? আর খেলা ছিল না? কেন আমি সুপারিশটা করবো ওর জন্য ভাই? আমরা কিন্তু এই জায়গা থেকে বেরোতে না পারলে, এই ক্যাসিনো, এই মরণ বেদি থেকে, সর্বনাশা বেদি থেকে এই জাতি দেশ কোনোদিনই মুক্ত হবে না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর আলোচনা করেছেন। ধন্যবাদ তোমাকে ভাই। আমি এ পর্যায়ে দেখতে পাচ্ছি কয়েকজন জয়েন করেছেন। আমি দেখতে পাচ্ছি বায়েজিদ বোস্তামি ভালো উদ্যোগ রেখেছেন। তারপর হচ্ছে শাহনাজ মুন্নি, খুব সুন্দর আলোচনা। বায়েজিদ বোস্তামি আবার লিখছে, সব কথা ঠিক। ঠিক আসলে লাইনেই থাকো। আর হচ্ছে তায়েজ ভাই ও লিখেছে পাওয়ার অফ মানি স্যার। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে বাইজিদ বুস্তামি আবার লিখছে ভালো আলোচনা। জি, সুন্দর সুন্দর কমেন্ট করবে। আর হচ্ছে যারা দেখছেন সুন্দর কমেন্ট করুন। কোনো যদি প্রশ্ন থাকে, প্রশ্নের উত্তর আমরা নেওয়ার চেষ্টা করব আমাদের অতিথিদের কাছ থেকে। আমরা এ পর্যায়ে যেতে চাই। আমাদের আরেকজন অতিথি আছেন, তিনি হচ্ছেন আনোয়ার হোসেন। ওনার কথা আমরা শুনবো যে অনলাইন জুয়ার প্রধান কারণগুলো কি হতে পারে, আপনি যদি একটু ব্যাখ্যা করেন। আসলে আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই রুহুল আমিন ভাই মোটামুটি এই বিষয়গুলো আলোচনা করছে। আমি একটু আরো এটার সঙ্গে অ্যাড করতে চাচ্ছি। সেটা হলো আসলে জুয়া খেলার প্রধান যে কারণগুলো, এগুলো এটা মানে বিশেষ একটা ব্যাপার হয়ে দাঁড়ায় গেছে। সেটা এক নম্বরে বলা যেতে পারে যে আর্থিক লাভের আশা। আসলে অর্থ লাভের আশাটা এটাই কিন্তু এক নম্বর কারণ হিসেবে মানে বলা যেতে পারে। আচ্ছা, তারপরে মানসিক চাপ, সমস্যায় থেকে মুক্তি। অনেক সময় মানসিক চাপ আছে, চাপে পড়ে কোনো বন্ধু বান্ধবের সঙ্গে মিশেও তারা এই কাজগুলো কিন্তু করে। আচ্ছা, সামাজিক কারণ, সামাজিক একটা কারণ হতে পারে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা বা বিনোদনের মাধ্যমে এটা করতে পারে। ক্ষতি পোষানোর চেষ্টা, আসলে হারানো টাকা ফেরত পাওয়ার আশায় অনেক সময় বারবার 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 আপনার ট্রাই করতে থাকে, যদি পাই যদি পাই যদি লেগে যায়। হ্যাঁ। এই যে একটা আরেকটা বিষয় হলো, আমরা আজকে ক্যাসিনো জুয়ার যে বিষয়টা বলা হচ্ছে, আমরা কিন্তু এক পর্যায়ে জানতাম যে আসলে জুয়া হলো টাস। জি তো জি, কিছু টাস সহ, ঠিক আছে, 4-5 জন একসঙ্গে বসবে, বসে এখানে খেলাধুলা করবে। তো এখন এমন একটা পর্যায়ে চলে গেছে অনলাইনের মাধ্যমে জুয়া। তাই এটাই এত বড় একটা ব্যাধি বলা যায়। বড় ভাই এই বিষয়টা বলছে মাদকের সঙ্গে তুলনা করছে। তা আমি বলবো যে শুধু মাদক না, মাদকের চেয়ে যদি বড় ভয়ানক কোনো বিষয় থাকে তাহলে আজকে এই জুয়া। আরে মাদক তো শুধু দেহকে নষ্ট করে, জি তাই না? এতটুকুই সাময়িক উত্তেজনা বা দেহকে নষ্ট করে। আর এটাকে আমার মনে হয় যে পুরো জীবনটাকে নষ্ট করে দেয়, দেহ সহ, এবং আর্থিক থেকে শুরু করে যাবতীয় কিছু। তাই আমি বিশেষভাবে আসলে আপনাদেরকে বলবো যে আমাদের সন্তানদেরকে যেন আমরা আসলে এমন কোনো ছেলেপেলের সঙ্গে মিশতে না দেই, যাতে যারা এই ধরনের কাজগুলোতে যারা লিপ্ত আছে, আমাদের সন্তানদেরকে যেন আমরা এই দিকে খেয়াল রাখি। তাহলেই কিন্তু আপনার এখান থেকে অনেকটাই মুক্তি পাওয়া আমার মনে হয় যে সম্ভব। আর আরেকটা যেটা বড় একটা দিক, আসলে আমাদের সন্তানদেরকে আমরা টাকা হাতে দিই, লেখাপড়ার জন্য দিই, আর যেভাবেই দিই, জি, হুট করে আজকে 10,000 টাকা চাইলো আমার সন্তান, কিন্তু আমরা কখনো ওভাবে প্রশ্ন করি না যে বাবা তুমি টাকাটা কি করবা, চলো তো আমি যাই তোমার সাথে। যদি এই কথা ছেলেটাকে বলা হয়, ছেলেটা কিন্তু আপনাকে কখনো ওই জায়গায় নিয়ে যাবে না, বা নিয়ে যাওয়ার কোনো অপশন নেই। এর মানে এটা একটা ভালো কথা, এটা হ্যাঁ, সুন্দর। ছেলেটাও কিন্তু মানে বাবার বিরুদ্ধে কিছু বলবে, সেটাও কিন্তু বলার কোনো অপশন নেই, জি, কারণ বাবা নিজেই তো রাজি দেওয়ার জন্য। সে তো না করে নাই একবারও যে দিব না। তা আসলে সন্তানদের হাতে টাকা দেওয়ার আগে আমি যেটা মনে করি যে এই টাকাটা আসলে তারা কোথায় ব্যয় করতেছে, এই জিনিসটা আসলে খেয়াল করা উচিত। অবশ্যই। আজকে আপনি আপনার সন্তানকে ভালো কোনো ভার্সিটিতে অথবা দেখা যায় ভালো কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করাইতে দিচ্ছেন। আসলে আমি এই আরেকটা জিনিস অ্যাড করতে চাই, জি, সেটা হলো যে বর্তমান সমাজে অধিকাংশ সময় ছেলেপেলেরা আপনার মানে ওই বলা যায় যে আসলে ওই প্রেম, মানে প্রেম যে একটা জি, প্রেমের হ্যাঁ, একটা বিষয় আছে। জি, হ্যাঁ, তা ছেলে মেয়ে মেয়ে একটা এটা কিন্তু তাদের মধ্যে একটা আন্তরিকতা সৃষ্টি হয়ে যায়, ভালোবাসা সৃষ্টি হয়ে যায়।
তা আমি যেটা মনে করি যে আসলে এটা এটা আমার মনে হয় যে খুব যে বড় ব্যাধি তা নয়। ওটা মানে এই যে এরা প্রেম। এরা তো আসলে নিজেরা পছন্দ করেই নিল, না, না, ধরে নিলাম আমি। বিষয়, জি। হ্যাঁ, আচ্ছা, তারা তো নিজেরা পছন্দ করে নিল, বাবা মার দিকে তো আর ওভাবে খেয়াল করলো না, আর বাবা মাকে কোনোদিন দোষ দিতে পারবে না ওই ছেলেটা বা মেয়েটা। জি, আমি তো আমার সন্তানকে লেখাপড়ার উদ্দেশ্যেই পাঠাইলাম, রংপুরে পাঠান, ঢাকায় পাঠান, যেখানেই পাঠান, বাট তারা যায় ওখানে একটা অঘটন ঘটাইলো। তো আমি মনে করি যে আসলে এই এটার চেয়েও হাজার হাজার গুণ বেশি ভয়ঙ্কর একটা কাজ হলো আপনার এই অনলাইন জুয়াটা। জি, তা আমরা যদি আসলে আমাদের সন্তানদেরকে, আরেকটা জিনিস হলো যে সৎসঙ্গে স্বর্গ বা সৎসের সঙ্গে সর্বনাশ। জি, আসলে আপনার সন্তানটা কোন কোন ছেলের সঙ্গে মিশতেছে, আসলে এই জিনিসটা আপনাদের খেয়াল রাখা উচিত। এটা আমি আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি। যদিও আমার সন্তান এত বড় হয়নি, তবে আমি আমার ব্যক্তিগত একটা কথা বলি। আমার এক ভাতিজা, তো ওই বড় ভাইয়ের ছেলে, তো দেখা যায় কিছু বাজে ছেলেদের সঙ্গেও মানে অল টাইম মিশতেছে। আমি কিন্তু প্রায় সময় দেখি থাকি। তা আমার কাছে বিষয়টা কিন্তু খারাপ লাগতেছে, জি, কিন্তু ছেলেটা তো বড় হয়ে গেছে, তাকে আমি এটা শাসনও করতে পারতেছি না। তো একদিন তাকে ডাক দিলাম, ডাক দিয়ে বললাম যে বাবা একটু বসো। তো বসলো, যে ওর ধারণা যে আমার চাচা হয়তো ভালো কিছু বলবে আমাকে, এই উদ্দেশ্য করে, এবং জীবনে ও যতটুকু আগাইছে, আমরা পারলে যতটুকু পারছি সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করছি। তা আমি ওকে একটা প্রশ্ন করলাম যে বাবা তুমি রাত 10টার পরে হুম, ওই ছেলেগুলার সঙ্গে হুম, তোমাকে কেন দেখি? হুম, তারা তো লেখাপড়া করে না, তাদের তো বাজে নেশা আছে, তুমি কেন বাবা ওখানে? হুম, ছেলে চুপ, কোনো আর কথা বলে না। আমি কি ধরে নিব যে তুমি ওই ছেলেগুলোর মতোই? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। ভালো কথা। তা আমাকে জবাব দিল যে ওই চাষা লেখাপড়ার ফাঁকে যখন একটু খারাপ লাগে তখন একটু মানে হাঁটতে যাই। ও আচ্ছা, হাঁটতে যায়। হ্যাঁ, তা আমাকে এই জবাবটা দিল। তা আমি বললাম, জি, ঠিক আছে বাবা, ভালো কথা। তা তুমি এই ছেলেগুলো কিন্তু এই ক্যারেক্টার আছে, বা এই কাজগুলো কিন্তু তারা জড়িত আছে। তা যদি তারা এই কাজগুলোর সঙ্গে জড়িত থাকে, তো তুমি যদি তাদের সঙ্গে মেশো, তাহলে কিন্তু এক পর্যায়ে পুলিশ যদি খুঁজতে আসে, তুমি ভালো মানুষটা, তোমাকেও কিন্তু ধরে নিয়ে যাবে, বাট তুমিও কিন্তু ওই জায়গার একজন সদস্য। জি, তাই বাবা, আমি তোমাকে বিশেষভাবে অনুরোধ স্বরূপ বলি, তুমি আর কখনো এই জায়গায় যেন আমি দেখি না। যদি তোমাকে দেখি এর পরবর্তীতে কোনো দিন, তাহলে কিন্তু আমি আমার পক্ষ থেকে অ্যাকশন নিতে বাধ্য হব। জি, তো যাই হোক, আল্লাহর এটা রহমতে চেষ্টা করেছেন। ছেলেটা বুঝছে, এবং পরবর্তীতে আর কখনো দেখিনি। তা আমি মনে করি যে একটা বাচ্চাকে আপনার একটা থাপ্পড় না দিয়ে আপনারা এভাবে বোঝানোর চেষ্টা করেন, দেখবেন আমার মনে হয় যে সে ফিরে আসবে, সে বুঝবে যে আসলে কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ভালো, কোনটা মন্দ, বুঝবে। যাই হোক, জি, অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর আলোচনা আচ্ছা, করেছেন। রমজানুল ভাইকে অসংখ্য জি, ধন্যবাদ। যে অনেক সুন্দর আলোচনা করেছেন। আমরা দু একটি কমেন্ট দেখে নেই। এখানে মোজাব্বির হচ্ছেন শিহাব, সে একটা কমেন্ট করেছে যে মাদক ঠেকাইতে হইলে ৭১-এর চেতনা বাদ দিয়ে সীমান্ত সুরক্ষিত করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে মৌলিক সামরিক প্রশিক্ষণ দিয়ে সশস্ত্র স্বেচ্ছাসেবী ভলান্টিয়ার নিয়োগ দিতে হবে। শিক্ষকদের থেকে সরকারের প্রতি এমন দাবি প্রত্যাশা করি। আচ্ছা শিহাব, সুন্দর কথা বলেছো। আসলে ৭১-এর চেতনা বাদ দিয়ে কেন লিখেছো আমি জানি না। আসলে ৭১-এর চেতনা তো রাখতেই হবে মনের মধ্যে। আর প্রাথমিক পদক্ষেপ হিসেবে তুমি লিখছো যে মৌলিক সামরিক পদক্ষেপ বা প্রশিক্ষণ দিতে হবে। হ্যাঁ, প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে, এটা অবশ্যই দিক, ভালো দিক। সেই সাথে আরও বাইজিৎ লিখেছি, ভালো পরামর্শ। আমাদের রব্বানি স্যারও দেখছেন, তরুণদের ধ্বংস করছে, ভালো পরামর্শ। সংঘ দেশে লোহা ভাসে, জি। বাইজিৎ লিখছে, জি ভাইয়া, সংঘ দোষে লোহা ভাসে। আসলেই সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ, কথাটা যেমন আছে, এটা চিরন্তন সত্য। আমাদের রব্বানি স্যার লিখেছেন, শিক্ষার্থীদের পড়ার টেবিলে মনোযোগ
এটা আগামীর লাইফের বিষয় নেওয়া যায় কিনা ভেবে দেখবেন। আজকের বিষয়টি অসাধারণ। জি, আপনি যদি থাকেন অবশ্যই আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করতে পারি। আমাদের রব্বানী স্যার যদি থাকেন আমাদের গেস্ট হিসেবে, আমরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আগামী লাইফ যদি আপনি থাকেন তাহলে আমরা এই বিষয়টি নির্ধারণ করতে পারি যে শিক্ষার্থীদের পড়ার টেবিলে মনোযোগ কিভাবে বাড়ানো যায়। এই বিষয়টি নিয়ে আমরা অবশ্যই লাইভ করব। তো আরো অনেকেই ভালো ভালো কমেন্ট করতেছেন। আসলে আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো করে কমেন্ট করুন, কেমন লাগতেছে, কেমন দেখা যাচ্ছে। অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন, আমরা আমাদের অতিথির কাছ থেকে প্রশ্নের উত্তর আমরা জেনে নেব। সবুজ হোসেন ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসার জন্য। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করুন, আর হচ্ছে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন, আর কোনো মতামত থাকলে কমেন্ট করুন। আমরা আপনাদের মতামতটি আমরা জানিয়ে দেব, যাতে যারা দেখছে তাদের জন্য সুবিধাজনক হয় এবং অনলাইন জুয়া থেকে যেন বিরত থাকতে পারে। তারে ধরি মনে করি এমন একটা আইডি থেকে লিখেছেন, অনলাইন জুয়া রুখতে হলে সন্তানদেরকে ভালো পথে নিয়ে আসতে হলে পিতামাতাকে সর্বপ্রথম সচেতন হতে হবে। জি, একদম এটা ভালো কথা যে আসলেই প্রথম যে শিক্ষক সেটা তো পিতামাতাই। তো ওনারা যদি সচেতন হন তাহলে অবশ্যই ছেলেমেয়েকে এই বিপদ থেকে ফেরানো সম্ভব। সবুজ হোসেন ভাই, ভালোবাসা চলমান। জি, অবশ্যই ভালোবাসা চলমান। তো আমরা এ পর্যায়ে যেতে চাই আমাদের বড় ভাইয়ের কাছে। বিএসসি দীপুচন্দ্র স্যার দেখছেন, আপনি গুরুত্বপূর্ণ পরামর্শ দেবেন স্যার কমেন্ট করে। আমি আরেকটা প্রশ্ন নিতে চাই আমাদের বড় ভাইয়ের কাছ থেকে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে সহজে টাকা আয়ের লোভ দেখিয়ে তরুণদের অপরাধের দিকে ঠেলে দিচ্ছে এই অনলাইন জুয়া। একদম। তো এটা কিভাবে ব্যাখ্যা করবেন? এটার ব্যাপারে তোমার কিভাবে তরুণদের অপরাধের দিকে ঠেলে দিচ্ছে? সেটা হচ্ছে ওই কিছু ভালো বন্ধু আছে আর কিছু খারাপ বন্ধু আছে। মানে ঘুরে ফিরে কিন্তু প্রথমে আমাকে অভিভাবকদের কাছে যেতে হবে। কারণ আমার ছেলেটা বা আমার মেয়েটা কার সাথে মিশছে, কার সাথে ফোনে কথা বলতেছে, সে আসলে ভালো কি খারাপ, এটা কিন্তু অভিভাবককে বুঝতে হবে। অভিভাবককে দেখতে হবে যে আমার ছেলেটা বা মেয়েটা যার সাথে কথা বলতেছে সে আসলে ভালো না। যদি ভালো না হয় তাহলে কিন্তু ওইখান থেকে যেভাবে হোক আমার ছেলেটাকে সরাই নিতে হবে। যেমন তোমার বলি, গাঁজার কথা বলি, এটা কিভাবে শুরু করে তারা। ধরে নাও আমি গাঁজা খাই না, এখন তুমি গাঁজা খাও, জাস্ট ফর এক্সাম্পল। ঠিক আছে, হ্যাঁ, তুমি গাঁজা খাও, এখন তোমার প্ল্যান হলো যে ভাইকে আসলে আমার জড়াতে হবে, তা না হলে আসলে আমি ওইভাবে গাঁজা খেতে পারতেছি না, এরকম একটা প্ল্যান তোমার মনে। তুমি কিন্তু আমাকে 2 একদিন ফ্রি খাওয়াবা, একদিন 2 টান দেওয়ালা, তারপরের দিন আবার ডেকে নিলা। এইভাবে তুমি আস্তে আস্তে কয়েকদিন যখন আমাকে ফ্রি খাওয়াচ্ছ, আমি কিন্তু নেশাগ্রস্ত হয়ে গেছি। তখন তোমার আর আমাকে ফোন করতে হয় না যে বড় ভাই আসেন, এটা আর বলতে হয় না। আমি তোমাকে ফোন করে যাবো নাকি এখন, মানে তখন বুঝতে হবে যে আমি কিন্তু টোটালি এটাতে আসক্ত হয়ে গেছি। তখন কিন্তু তুমি আর আমার পিছনে ব্যয় করবো না। এই সিস্টেমটা কিন্তু এরা এইভাবে করে। তো আমি যখন তোমাকে ফোন করবো বা ওর বন্ধুটাকে যখন সে আকৃষ্ট করে ফেলছে, তখন কিন্তু সে ফোন করে বলবে যে বন্ধু আমি যাবো আজকে। ও তখন বলে বলবে যে আজকে তো আমার কাছে আসলে টাকা নাই, তাহলে আজকের দিনটা তুমি চালাই দাও। ওকে, ঠিক আছে, সমস্যা না। এই যে ও চালানো শুরু করে দিল, এই যে শুরু হলো, এই শুরু থেকে আস্তে আস্তে চালানো থেকে শুরু করে চলছে। এই জন্য বাবা মাকে মনে করতে হবে যে আমার ছেলেটা কার সাথে আসলে সময় দিচ্ছে, কার সাথে ফোনে কথা বলতেছে, কে আমার বাড়িতে আসতেছে। ওই ছেলে সম্পর্কে কিন্তু বাবা মা অবশ্যই জানা আছে। যদি সেটা ভালো হয় ওকে ওয়েলকাম, সমস্যা না। কিন্তু যদি খারাপ হয় তাহলে আপনি আপনার ছেলেকে ওইখান থেকে যেভাবে পারেন বুঝাই পারেন, ওকে ভালোবাসা দিয়ে পারেন, যেভাবে পারেন ওই বন্ধু থেকে ত্যাগ করান। যদি আপনি আপনার ছেলের আগামী দিনের ভবিষ্যৎটা ভালো চান, আপনি সমাজে হাসি মানে বুক খুলে কথা বলার মতো যদি মন মানসিকতা করতে চান, তাহলে অবশ্যই আপনি ওই জায়গা থেকে আপনার ছেলেটাকে সরান। তা না হলে সে কিন্তু ওই যে তোমার গাঁজা টানতে টানতে কিন্তু যেভাবে নেশাগ্রস্ত হয়ে যায়,
এই ক্যাসিনো কিন্তু ঠিক একই লেভেলের। বন্ধু বন্ধুকে টাকা হাওলাত দিয়ে বলতেছে ধর না কেন বন্ধু, খেল না কেন, আর আমি দিচ্ছি হাওলাত পেয়ে। এই 1 2 দিন 5 দিন 7 দিন হাওলাত দিয়ে দিয়ে লাস্টে সে নিজে মানে এটাতে আসক্ত হয়ে গেছে। তখন আর তাকে আর হাওলাত দেওয়া লাগে না। সে তার বাবার কাছ থেকে হোক, তার নিজের টাকা হোক, বা যেভাবেই হোক, চাঁদাবাজি করে হোক, সন্ত্রাসী করে হোক, যেটা করেই হোক, মানে তাকে ক্যাসিনো খেলতে হবে, বড়লোক হতে হবে। জি এটা হচ্ছে তার প্ল্যান। কিন্তু শেষে কিন্তু বড়লোক হতে গিয়া সে যখন বারবার হেরে যাচ্ছে, তার বড়লোক হওয়ার স্বপ্নটা আর পূরণ হচ্ছে না, তখন কিন্তু সে মেন্টালিটি মানসিক ভাবে সে অসুস্থ হয়ে গেছে। জি তখন কিন্তু সে আসলে কখন কি করতেছে, আমার খেলতে তো হবে, তার মাথায় শুধুমাত্র একটা, যে আমাকে খেলতে হবে, আমার টাকা লাগবে। এটা করতে গিয়ে সে সমাজে হয় তার ফ্যামিলির মধ্যে সমস্যা সংগঠিত মানে করতেছে, না হলে এলাকাবাসী কারোর সাথে, তুমি দেখো এরকম হচ্ছে তো অনেক ঘটনা হচ্ছে। এলাকাবাসী কারোর সাথে, আর না হলে দেখা গেল সে বাইরের কোথাও গিয়ে অন্য পথ অবলম্বন করে টাকা ম্যানেজ করে আমার খেলতে হবে ক্যাসিনো। জি এই জন্য এটার থেকে বেরিয়ে আসতে হলে আমি মনে করি অভিভাবকদের আপনাদের সচেতনতা অনেক অনেক গুরুত্ব এখানে। যদি সচেতন হতে না পারেন তাহলে আপনার সন্তানটি তো শেষ হবে এবং দেশের আরো 10টা সন্তানকে নষ্ট করবে। আপনার সন্তানটা এই দেশের যদি আপনি ফিরে আনতে না পারেন এই ক্যাসিনো থেকে বা মাদক থেকে, তাহলে আপনার সন্তানটি এই দেশের একটা ভাইরাস, সে আরো 10 জনকে ভাইরাস বানাবে, এতে কোনো সন্দেহ নাই। তাই আমি আপনাদের বলবো যে আপনার সন্তানটা যখন আপনি বুঝতে পারতেছেন যে আমার সন্তান আর আমার বাচ্চা আমার কথা মতো চলে না, সে সঙ্গদোষে নষ্ট হয়ে গেছে, আপনি তার উপর প্রেশার ক্রিয়েট করেন, ভালোবাসা দিয়ে ফিরিয়ে আনেন, না পারলে প্রশাসনের হাতে তুলে দেন। আপনার ছেলেটা পর্যন্তই সীমাবদ্ধ থাক, সেই জন্য আর 10 জনকে নষ্ট করতে না পারে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আচ্ছা, রমজান আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর কথা বলেছেন। আমরা দুটা কমেন্ট দেখব এখন। সবুজ হোসেন ভাই লিখেছেন, ছাত্র বড় শিক্ষক তার বাবা মা। বাবা মা যদি ভালো হয় অবশ্যই স্যার ছেলে ভালো হবে বা মেয়ে ভালো হবে, অবশ্যই। আসলে বাবা মার উপর তো সবকিছু নির্ভর করে। আর তারপর হচ্ছে শেয়ার করেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আর অনেক অনেক শিক্ষণীয় কথা। জি, রব্বানী স্যার লিখেছেন, পারিবারিক শিক্ষা এবং ধর্মীয় নৈতিকতার অবক্ষয় এর প্রধান কারণ। একদম ঠিক বলেছেন। ধর্মীয় নৈতিকতার অভাব বর্তমান দেখা যাচ্ছে আমাদের সমাজে, আমাদের পরিবারের বাবা মারা যদি ধর্ম বা নৈতিক শিক্ষায় শিক্ষিত হয় বা নৈতিক গুণাবলী যদি গুণান্বিত হয়, তাহলে কিন্তু আসলে তার ছেলেমেয়েরাও দেখে দেখে শিখতে পারেন, নৈতিকতার চর্চা করতে পারেন। আমরা তোমার এই কথাটার সাথে আমি একটু add করি। জি ভাই অবশ্যই। অবশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছে, গোলাম রহমানি ভাই না? জি তুমি এই যে ক্যাসিনোর ব্যাপারটা তুমি দেখো, ক্যাসিনো আর এই মাদক দুইটাতেই তুমি দেখো, তুমি আজ পর্যন্ত দেখছো কোনো হুজুর, কোনো মাদ্রাসার ছাত্র, আমি কিন্তু অন্য কোনো বিষয় থাকতে পারে, কিন্তু জি। তোমার এই ক্যাসিনো তারপরে মাদকের সাথে কিন্তু এটা খুবই কম, রেয়ার। একদম। এই জন্য আমি বলবো যে ভাই যে কমেন্টটা করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলছে, এই জন্য ভাইকে আমাদের এই টকশো লাইভের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তার আসলে নৈতিকতা শিক্ষার যে বিষয়টা থাকে, ধর্মীয় নৈতিকতা শিক্ষা, যদি আসলে তার পরিবারে এই ধর্মীয় নৈতিকতা শিক্ষাটা থাকে, তাহলে ওই সন্তানটাও কিন্তু ঠিকই এই শিক্ষাটা গ্রহণ করবে। জি কিন্তু তার পরিবারে তো এটা নাই, তাহলে আর সন্তান পাবে কোথা থেকে? একদম। তাই এই সন্তান তো আসলে ক্যাসিনো খেলবেই, সে তো মাদকাসক্ত হবেই, সে তো ওই যে ধর্ষণের সাথে যুক্ত হবে, জি কারণ সে যে মানুষ নাই তখন আর, যখন সে টাকা পাচ্ছে না তখন কিন্তু সে আর মানুষ থাকে না, সে অমানুষ হয়ে যায়। তখন আসলে কাকে ধর্ষণ করতেছে? রমজান আলী বাবু, খুব দুঃখ লাগে যে আমরা এমন একটা দেশে আছি, এমন একটা দেশে আজকে আমার বোনের, আমার মেয়ের, আমার মায়ের ইজ্জতের কোনো গ্যারান্টি আছে বলতে বাবা? তুমি কোনো নিরাপত্তা আছে? এই যে কি রামেশা, রামিসা, তুমি ভাবতে পারো মানে এটা হচ্ছে কেন? মানে যখন তারা আসলে এইসবে আসক্ত হয়ে যায় তখন তারা কিন্তু আসলে মানুষ আর মানুষের কাতারে থাকে না, তারা অমানুষের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। তখন আসলে সে ধর্ষণ কাকে করছে? সে 5 বছরের মেয়ে বাচ্চাকে করছে না আসলে 75 বছরের বুড়িকে করতেছে? এটা তার মাথায় আর কাজ করে না। জি এই জন্য কিন্তু তোমার 5 বছর, তুমি একটা বার ভাবতে পারো যে 5 বছরের বাচ্চাকে কিভাবে ধর্ষণ করে একজন মানুষ,
আসলে সে এটা কি তো মানুষ? অমানুষ, এটা তো অমানুষ। চিন্তা করো তুমি, আমার এত খারাপ লাগছে যে আজকে ওর দেশ চেয়েও খারাপ। কোথায় যাচ্ছে, আমরা কোথায় আছি আসলে। 5 বছর 7 বছর 4 বছরের বাচ্চা যখন জি। ধর্ষিতা হয়, 75 বছরের নানি দাদি যখন ধর্ষিতা হয়, তখন আসলে এই সমাজে মুখ দেখানোর জায়গা থাকে না। জি এই জন্য আমি বলবো যে আপনার সন্তান, দায়িত্বটা আপনারই। আপনার সন্তানকে মানুষ করার, সুমানুষ করার, সমাজের নীতি নির্ধারক মেনে চলার, সৎ আদর্শবান সন্তান হিসেবে গড়ে তোলার দায়িত্বটা কিন্তু আপনার। যদি আপনার কথা আপনার সন্তান না মানে, তাহলে আপনার সেই ব্যবস্থা করতে হবে, কারণ সমাজে কিন্তু আপনাকে মুখ দেখাতে হবে, মানুষের সামনে চলতে হবে। আপনি প্রশাসনে আশ্রয় নেন যে আমার সন্তান আসলে মাদকাসক্ত, আমি তাকে কোনোভাবেই থামাতে পারতেছি না। কারণ একটা কথা আছে যে খারাপ গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। আমার সুসন্তান যদি না হয়, তাহলে আমার খারাপ সন্তানের কোনো প্রয়োজন নাই। আপনি প্রশাসনে আশ্রয় নিয়ে নেন, প্রশাসনের কাছে ইনফর্ম করেন, প্রশাসন আপনার ছেলেকে ধরে নিয়ে যাবে। সে জেল ছাড়ুক, আমার কথা, সে তো দিন দিনে আরো বাড়াচ্ছে, তার থেকে আরো ছড়াচ্ছে। জি সে একা আরো 10 জনকে আসক্ত করবে এই ক্যাসিনোতে, কারণ তাদের কাছ থেকে সে বেনিফিশিয়ান হবে, লাভবান হবে। এই নেশায় সে কিন্তু তার টাকা তোলার জন্য আরো 10 জনকে জড়াবে। জি এই জন্য আমি অভিভাবকদের বলবো যে যদি আপনার সন্তানকে আপনি কন্ট্রোল করতে না পারেন, দয়া করে আপনি প্রশাসনের কাছে ইনফর্ম করেন যে আমার সন্তানটা ক্যাসিনো খেলতেছে, আপনারা একে অ্যারেস্ট করেন। প্রশাসন নিয়ে অ্যারেস্ট করে রাখুক, ওই পর্যন্তই সীমাবদ্ধ থাকে, আপনার সন্তান পর্যন্ত। কিন্তু আপনারা কিছু বলবেন না, আপনার সন্তান 8-10 জন সন্তানকে নষ্ট করবে। আপনার সন্তানের দ্বারা কিন্তু 8-10 জন সন্তানকে নষ্ট করার অধিকার, এটা কিন্তু আপনাকে কেউ দেয়নি। যদি আপনি সমাজকে ভালো করতে না পারেন, খারাপটুকু অন্তত করবেন না। এটা আমার অভিভাবকদের প্রতি বিনীত আহ্বান। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ ভাই, অনেক সুন্দর আলোচনা করেছেন। আপনারা অনেকেই দেখছেন, আমি দেখছি অনেকেই জয়েন হয়েছেন। এখানে আমি দেখতে পাচ্ছি আব্দুল কাদের জিলানি, সে চলে এসছে, সে সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম আব্দুল কাদের জিলানি। তোমাদের বন্ধুদের মধ্যে যদি কেউ এই অনলাইন জুয়ার নেশায় থাকে, তাহলে তাকে তুমি শেয়ার করে দাও। আমরা অনলাইন জুয়া নিয়েই কথা বলছি। আর সেই সাথে সবুজ হোসেন ভাই লিখেছেন যে আমরা কোন বাবা মার লক্ষ্য করি না, কোনো বাবা মার লক্ষ্য করি না ছেলেটা কি করছে। তো আচ্ছা, এবং মেয়েটা কি করছে। ছেলে মেয়ে ভালো করতে হলে গার্জিয়ানকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমাদের ছেলে মেয়েরা কি করছে। একদম ঠিক বলেছেন। আমরা লক্ষ্য করি যে আমাদের স্কুলে কিছু কিছু ছেলে মেয়ে দেরি করে আসে, আবার দেখা গেছে যে টিফিন পিরিয়ডে পালিয়ে যাচ্ছে। আমরা অনেক চেষ্টা করি, আবার দেখা গেছে যে 2 দিন আসতেছে, আবার 2 দিন নেই, 1 সপ্তাহ আসলো, আবার 1 সপ্তাহ নাই। কেন নাই? খোঁজ নিয়ে জানা যায় তার হয় পারিবারিক অভাব, না হলে সে অন্য কোনো কাজে ব্যস্ত আছে, নইলে ওই যে মোবাইলে স্ক্রোলিং, মোবাইলে গেম খেলছে। পরিবারের যে বাবা মা আছে, সে বাবা মা খোঁজটুকু রাখছেন না। আসলে একটা ছেলে মেয়ে কেন 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 আসতেছেন না, স্কুলে কেন আসে না, এই বিষয়টা কিন্তু ওনারা নজরে নিচ্ছেন না। যে এই ছেলেটা সারাদিন মোবাইলে স্ক্রলিং করতেছে, আসলে কি করছে। আমার মনে হয় যে বাবা মা ওই টাকাটা পান বলে এনারা কোনো তোয়াক্কা করেন না, যে এই টাকা তো আসতেছে। একদম একদম। কিন্তু আসলে কিছুদিন পর দেখা যাবে তার সর্বনাশ হয়ে যাবে। সবকিছু শেষ করার পর সেই ছেলে কি করবে? মায়ের যে দুল আছে, কানের দুল, হাতের বালা, নাকের ফুল, এগুলো চুরি করা শুরু করবে। সে হতাশাগ্রস্ত হয়ে যাবে। আস্তে আস্তে দেখা যাবে যে তার যখন বাড়িতে চুরি করা শেষ, সে প্রতিবেশীর বাড়িতে চুরি করার জন্য যাবে, সমাজে অন্য বাড়িতে চলে যাবে, একদম তারপর দোকানপাট চুরি করার জন্য যাবে। তো আসলে আমরা যদি সচেতন হই, তাহলে আমাদের ছেলে মেয়েরা অবশ্যই এই বিপদ থেকে রক্ষা করা সম্ভব হবে। তো আমি দেখতে পাচ্ছি আরো সবুজ হোসেন ভাই কিছু ইয়া করেছেন, অনেক অসংখ্য ধন্যবাদ, আপনি মেনশন করেছেন। এদিকে শহীরুদ্দিন জয়েন করেছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, আমরা ভালো আছি। আপনারা সুচিন্তিত মতামত এখানে প্রয়োগ করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্নটা কমেন্ট করবেন। যদি কোনো মতামত থাকে আজকের বিষয়ের উপর, মতামতটা কমেন্ট করবেন। আমরা আমাদের আলোচকদের কাছ থেকে আমরা জেনে নেব।
আব্দুল কাদের জিলানি লিখছেন যে কথা ঠিক স্যার। জি জিলানি, তোমাকে আমি বলছি, তোমার যে গ্রুপটা আছে আমি জানি তোমাদের গ্রুপে অনেকের মোবাইল আছে, অনেকে মোবাইলে গেম খেলে, অনবরত চলতেই থাকে। আমি এই বিষয়টা জানতে পেরেছি। তাদেরকে বলো যেন আজকে আমাদের লাইভটিতে জয়েন করে। শহীদ মোহতাছিম ফুয়াদ, ঠিক স্যার, জি ফুয়াদ জয়েন করেছে, ধন্যবাদ। শহীদুদ্দিন লিখছে আসলে ভাইয়া প্রাইমারি অবস্থা খুবই খারাপ, কারণ এখানে দক্ষ মাস্টার নেই। আসলে শিক্ষকের অভাব আছে, আহ, একেবারে যে শিক্ষকের অভাব নেই তা না, আসলে দক্ষ শিক্ষক আছেন, আবার অল্প সীমিত হয়তো বা নেই। আমি বলবো যে আছে, তবে আমাদেরকে তদারকির যে বিষয়টা সেটা বাড়িয়ে দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। আমি দেখেছি যে আমাদের যে স্কুলে আমি যখন শিক্ষকতা পেশায় এসেছি, আমি যদি এটা একটু বলি, শিক্ষকতায় পেশায় আসার পর থেকে আমি দেখেছি যে আমাদের প্রতিষ্ঠান এই কয়েকদিন মাত্র পরিদর্শন হয়েছে। আসলে পরিদর্শন কি হলো এটা একটা দেখার বিষয়, যে ওনারা আসলেন কি দেখলেন। ওনারা এমন ভাবে আসেন যে সময় নেই, কজন শিক্ষক আসছেন, উপস্থিতি কেমন, এই যে কিছু বিষয় নিয়ে ওনারা চলে যান। আসলে গভীরভাবে যে একটা পরিদর্শন করতে হয়, কোথায় কি সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আসলে কেউ তদারকি করে না। আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি সচেতন না হয় তাহলে হয়তোবা আমাদের এই প্রতিষ্ঠানগুলো আসলে অবহেলিত, আরো এগিয়ে যাওয়ার যে প্রচেষ্টা সেটা ব্যাহত হবে। আমি জাহিরুল ইসলাম লিখেছেন নলেজ ইজ পাওয়ার, জি অবশ্যই। আর সবুজ হোসেন ভাই লিখেছেন স্যার পরিবেশ নষ্ট করেছে কিছু গার্জিয়ান, যা পরিবেশকে খারাপ করে তুলেছে। একদম ঠিক বলেছেন। ইন্ডিয়ান ভাই ও জাহিরুল ভাই ইন্ডিয়া থেকে দেখছেন, জি নলেজ পাওয়ার রয়েছেন অবশ্যই। তো আসলে আমাদের আজকের যে বিষয়টি সেটি হচ্ছে অনলাইন জুয়া অদৃশ্য একটা ফাঁদ, যেটা আমাদের তরুণ সমাজকে, বিশেষ করে যারা উঠতি বয়সী এবং তরুণ সমাজ এবং যারা বেকার আছেন, লেখাপড়া করার পর বেকার, তারা কিন্তু আসলে এই অনলাইন জুয়ার দিকে ঝুঁকে যাচ্ছেন। আমি একটু যোগ করতে চাই এখানে, আমি বড় ভাইয়ের কাছ থেকে আমি বিষয়টা জানবো যে আমাদের এই কাজিরহাট বাজারে কিছুদিন আগে একটা সাইট ছিল, সেটি হচ্ছে MTFE। এই সাইটটিতে অনেকেই জয়েন করেছে, অনেকেই অনেক হাজার টাকা, লক্ষ টাকা ইনভেস্ট করেছে, কিন্তু এখন কিন্তু সাইটটি নেই। তো এটাতে আসলে আমি বলবো যে আমিও প্রথম দিকে আমি এটা বিশ্বাস করিনি, কিন্তু পরবর্তীতে দেখছি যে ডেভেলপ হচ্ছে, এটা অনেকেই জয়েন করতেছে, পরে আমিও কিন্তু ইনভেস্ট করছিলাম, কিন্তু অল্প টাকা উঠাইছি, পরে কিন্তু আর পাইনি, চলে গেছে। এটা নিয়ে আপনি কি বলবেন একটু যদি বলেন। মানে লোভ আসলে তোমার ধ্বংসের প্রথম কারণটাই হচ্ছে লোভ। জি, এই লোভ আমাদেরকে ধ্বংস করে দেয় একদম। তোমার ওই বিষয়টা বলি, কি জানি ওটার নাম ছিল MTFE, মনে হয় শুধু আমার এই এলাকাতে, আমাদের বাজারটাতে শুধু আমি মনে করি যে আমি অধম। জি আমাকে অনেক, আপনাকে আমি বলছিলাম যে ভাই আমি আজকে জয়েন করলাম, আপনি বলছিলেন যে এটা ঠিক হলো না, তুমি ভুল করলাম। আমি কিন্তু মনে হয় যে আমি অধম শুধুমাত্র। আমাকে অনেক জুনিয়র ভাইরা এসে বলছে ভাই আপনি এটাতে জয়েন করেন, আপনার টাকা দিতে হবে না, এটা আপনারটা আমরা সেরে দিব, আপনি পরে দিয়ে দিন, টাকা তা আমার কেন জানি মানে যেটা আমাকে হুটহাট করে রাতারাতি বড়লোক করে দিবে, এটার প্রতি আমার আসলে কনফিডেন্স নাই, এটার প্রতি আমি মোটেই বিশ্বাসী না। আমি কিন্তু সবাইকে একই কথা বলছি যে ঠিক আছে তোমরা এটাতে অ্যাডভান্স হও, তোমরা যদি আসলে কোটিপতি হও, তোমরা আমার ছোট ভাই, তাহলে আসলে আমি নিজেও শান্তি পাবো। তবে আমার মনে হচ্ছে যে এটা তোমরা ভুল করতেছো। একজন কিন্তু আমাকে বলছে যে আপনি একদিন আফসোস করবেন, তা আমি বললাম যে আফসোস যদি করতেই হয় সমস্যা না, তা আমি তারপরেও এটাতে ইনভলভ হতে চাচ্ছি না, ঠিক আছে। তো এটাতে কিন্তু তোমার অনেক পরিবার, আমার পাশাপাশি একজন, আমার পাশের বাড়ি বলা যায়, জি, সে 60,000 টাকা প্রথমে ইনভেস্ট করছে, আচ্ছা, একটা ফোন কিনছে,
জি ঠিক আছে, এখন টাচ ফোন কেনার জন্য সে আমার বাড়ি গেছে, কিভাবে সে মেসেজ গুলো দেখবে? তাই আমি বললাম কেন হঠাৎ করে টাচ ফোন কেন? তার হাজবেন্ড হলো ডে লেবার, জি এবং লেবার হিসেবে সে এ গ্রেডের লেবার না, সি আচ্ছা। গ্রেডের লেবার। আচ্ছা আর সে 60,000 টাকা লোনের উপর নিয়ে ইনভেস্ট করার পরে এবং একটা টাচ ফোন কিনছে। তুমি হিসাব করতে পারো মানুষ স্বার্থের নেশায় কতটা নিচে নামতে পারে। জি যে এই এই লোকটাকে যদি আমি এখানে এটা করাই, সেটার আসলে কতটুকু তোমার ইয়ে আছে, ভিত্তি আছে। একটা কাজ তুমি আমাকে করাবা, সেটা যেন আসলে আমার লস না হয়, ওইরকম লোকদেরকে দিয়ে। জি এই ফোনটা আমার কাছে মেসেজ গুলো দেখার জন্য নিয়ে গেল ওর ওয়াইফ। তাই আমি বললাম কেন মেসেজ তোমার দেখতে হবে না, টাচ ফোন কেন কিনছো? তারপরে আমাদের বলতেছে যে ভাই আসলে আপনাকে বলি, মিথ্যা কথা বলবো না আপনার কাছে, আচ্ছা আমরা এই যে এমটিএফ এ ঢুকছি 60,000 টাকা, আর এই ফোনটা কিনছি 18,000 টাকা দিয়ে। তা আমি বললাম যে তুমি রেডি থাকো, ইনশাআল্লাহ 6 মাসের মধ্যে তোমার সপরিবারে ঢাকা চলে যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। আমি ডাইরেক্ট বলছি কথা জি যে তোমরা এই কাজটা করলাম, আরে আমারও তো টাকার লোভ আছে, জি আমি টাকা ইনকামের জন্য তো অনেক জায়গায় দৌড়াদৌড়ি করি। তা আমি তো এটাতে ঢুকতে পারতাম আরো 3 মাস আগে, তা আমি তো এখনো ঢুকি নাই। জি আর তুমি 60,000 টাকা এখানে লোনের উপর নিয়ে ঢুকে বললে একটা ফোন কিনলে 18,000 টাকা দিয়ে, 6 মাস তোমাকে আমি বললাম এর মধ্যে ঢাকা যেতে হবে। আল্লাহর কি কাম, এটা বলার পরে আমার মনে হয় অ্যাক্টিভ সম্ভবত 1300 টাকা মনে হয় উঠেছি, এরকম আচ্ছা। একটা হবে আর কি, সঠিকটা মনে নাই আমার। উঠানোর পরে এই যে এলো, আচ্ছা এখন সপরিবারে ঢাকায় আছে। হিসেব মিলাতে পারো এইখানে আমরা সমাজের সচেতন মহলে যাদেরকে তুমি সচেতন মনে করতেছো, তারা গোপনে গোপনে কতটা অসচেতনমূলক কাজ করতেছে নিজেকে জি এস্টাবলিশ করার জন্য। আমার কষ্টটা এইখানে, যাদের প্রতি সমাজ আজকে চেয়ে আছে, দেশ জাতি যাদের উপর আশা করে আছে, তারাই যদি নিজের স্বার্থের জন্য এরকম একটা ডে লেবারকে এরকম ফাঁদে ফেলে, জি তাহলে আজকে কোথায় যাচ্ছে অবস্থাটা তুমি একবার হিসেব মিলাতে পারো? এই জন্য আমি বলবো যে সমাজে যারা মানে সচেতন ভাই, আমি আপনাদেরকে করজোরে রিকোয়েস্ট করব, তারা দুবেলা দুমুঠো ভাত খাচ্ছে, ভালো আছে, ভালো থাকতে দেন। তারা যদি কোনো অপরাধের সাথে সংঘটিত হচ্ছে, আপনার মনে হচ্ছে, আপনি তাকে সচেতন করেন। যদি সে না মানে তার গার্ডিয়ানকে বলেন যে আপনার ছেলেটা কিন্তু আমি দেখে আসলাম বাসের ধারে বা রাস্তার পাশে অমুক জায়গায় বসে 4-5 জন মিলে কি জানি খেলতেছে। তার গার্জিয়ানকে সচেতন করেন। এরপরে যদি না হয় সেটা গার্জিয়ান বুঝবে, কিন্তু আমরা তো নিজেরাই শোষণ করার জন্য রেডি হয়ে আছি। গার্জিয়ান এখানে কি করবে? গার্জিয়ানকে গিয়েও তো লোক দেখাচ্ছে, কারণ আমরা তো এটা ডে লেবারকেও শেষ করে দেওয়া মানে দিতে দ্বিধাবোধ করি না। জি তাহলে আমরা আবার এই মুখোশধারী সচেতন মানুষের লাভ নাই তো ভাই। আমাদেরকে সচেতন হতে হলে আমাদেরকে অরিজিনাল সচেতন হতে হবে, তাহলে এই ক্যাসিনো বলো, তুমি মাদক বলো, যত অপরাধ সংগঠিত হচ্ছে সব অপরাধ থেকে আসলে বেরিয়ে আসা সম্ভব। আর তা না হলে আমাদের ভিতরে যদি স্বার্থ কাজ করে, তাহলে আমরা কোনোদিন এই দেশ জাতিকে কিছু দিতে পাবো না, আমাদের দ্বারা কিছু হবে না। জি ধন্যবাদ আচ্ছা, সবাইকে, অসংখ্য ধন্যবাদ, সবাইকে। অসংখ্য ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমি কয়েকটা কমেন্ট দেখে নেই। অনেকেই দেখছেন। আব্দুল সালাম ভাই আলহামদুলিল্লাহ লিখেছেন, খুব সুন্দর লাইভ। ইয়াছিন আলী লিখছে যে অবিলম্বে এই জুয়া বন্ধ করতে হবে, তা না হলে যুব সমাজ ধ্বংসের মুখে পড়বে বলে মনে করি। আজকের আয়োজনটা অসাধারণ হয়েছে, ধন্যবাদ স্যারকে। দিয়ে অসংখ্য ধন্যবাদ ইয়াছিন জয়েন করার জন্য। আমি তোমাকে বলছিলাম যে একদিন আসো না কেন আমাদের এখানে, আমন্ত্রণ রইল তোমার। সবুজ হোসেন ভাই লিখেছেন বেশি বেশি শেয়ার করে লাইভটা ছড়িয়ে দিন। অবশ্যই লাইভটা ছড়িয়ে দেওয়া দরকার বলে আমি মনে করি। আব্দুল কাদের জিলানি লিখেছে জুয়া আসক্তি কিভাবে তৈরি হয়, এর লক্ষণগুলো কি, জুয়ার কারণে পরিবার সমাজে কি ধরনের সমস্যা দেখা দেয়, পরিবার সমাজে কি ধরনের সমস্যা দেখা দেয়, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি আব্দুল কাদের জিলানি। আর তোমার যে প্রশ্নটা সেটা নিয়ে আমরা অবশ্যই কথা বলবো। আর ফুয়াদ লিখছে যে অবিলম্বে সঠিক যে আব্দুল সালাম ভাই লিখেছেন দারুণ দারুণ। ইয়াছেন আরো লিখেছেন যে অনলাইন জুয়া যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, যুব সমাজকে ফেরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। মাননীয় সরকার প্রধানকে অবশ্যই সচেতন অবশ্যই হতে হবে এই বিষয়টা নিয়ে। যদি এইটা বিষয় নিয়ে ওনারা হস্তক্ষেপ না করেন, অবিলম্বে আমাদের যে বাংলাদেশি যে টাকা সেটা অবশ্যই পাচার হয়ে যাচ্ছে এভাবে। তারপর হচ্ছে সবুজ হোসেন ভাই আরো লিখছেন যে আব্দুল সালাম ভাইকে অসংখ্য ধন্যবাদ হওয়ার জন্য। যে
ফারুক হোসেন লিখছেন যে অনেক সুন্দর টক শো চলছে স্যার। মোতাছিম ফুয়াদ লিখেছেন আশা করি আপনারা আরো এগিয়ে যান, ধন্যবাদ ফুয়াদকে। পলিনা বেগম, আহ, পলিনা বেগমকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। পলিনা বেগম লিখেছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা, তবে সমাধানের শেষ কোথায়? অবশ্যই আমরা সেই সমাধানের পথ নিয়ে আমরা আসতেছি, আমরা শেষের দিকে অবশ্যই সমাধানের পথ নিয়ে আমরা আলোচনা করব। বিষয়টা আমি সোহাগ রায় লিখেছেন যে সুন্দর একটি উদ্যোগ, অবশ্যই সুন্দর একটি উদ্যোগ। যে আমি একটু যোগ করি, বড় ভাই যদিও বলেছেন আমাদের যে কাজিরহাটে এমটিএফই চলছিল, এমটিএফই অনেকের টাকা নষ্ট হয়েছে, যারা ঢুকেছিল অনেকে জয়েন করেছিল, এখানে লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়েছে। তো এই বিষয়টা হলো কি, লোভ। আসলে ওই যে আমরা বলছিলাম লোভে পাপ, পাপে মৃত্যু বিনাশ। তো এরকম বিষয়টি যে আজকে 10 টাকা পেলাম, এই যে টাকাটা ইনভেস্ট করলাম, হয়তো বা 20 টাকা যদি আমি ইনভেস্ট করি তাহলে 40 টাকা পাবো। এই যে লোভ, যে আজকে পেয়েছি কালকে তাহলে আরো একটু বেশি করে ইনভেস্ট করি, এই ইনভেস্ট করতে করতে আসলে শেষ হয়ে যায়। আমি যদি আর একটু যোগ করি, সেটি হচ্ছে আমার এক ভাই, মামাতো ভাই বলবো, সে ঢাকা শহরে আছে চাকরি করে। তো আমাকে ওর মিসেস, আমার যে মামাতো ভাই তার মিসেস আমাকে অভিযোগ করলো আমার ওই মামাতো ভাইয়ের বিরুদ্ধে। কি বলছে শোনেন, যে আমার মামাতো ভাই যে বেতনটা পায়, পাওয়ার পর পুরো টাকাটাই রাতে শেষ করে বাড়িতে আসে রাত 12টা 1টার দিকে। শোনেন, একদম একদম রাত 12টা 1টার দিকে সে ওই যে বেতনটা পেলো, রাত 12টা 1টা হতে টাকা শেষ, চলে আসে। এই গত সপ্তাহে আমাকে বললো যে ভাই ও আসছে, ঠিক আছে, দরজা খুলে দিলাম, ও শোবে, খাওয়া দাওয়া করে আমি বললাম যে ফোনটা তোমার কোথায়? এখন সে ফোনটা পর্যন্ত ওখানে বিক্রি করে দিয়ে চলে এসছে। তার মাথায় আর কোনো কিছু কাজ করতেছে না। দেখেন কি অবস্থা। তারপর আরেকটা বিষয় এখানে শেয়ার করি, সেটা হচ্ছে উনি আরো আমাকে বললেন যে তার যে কানের দুল আছে, ওর মিসেসের যে কানের দুল, সেই কানের দুল নাকি খোলা শুরু করছিল যখন ওর মিসেস ঘুম ঘুম ভাব আসছে, ওই সময় কানের দুল খুলতেছে। একদম দেখেন কোথায় পৌঁছে গেছে। তাহলে ওর আসক্তি। আমি ওকে ফোন করে বললাম যে আসলে তুই এই পথে কেন রে, তুই তো এর মন ছিলি না। যে হয়ে গেছে, কেমন করে হলো? বন্ধুর পাল্লায় পড়ে। আর বন্ধুর পাল্লায় পড়ছিস তুই, ফিরে আয়। যে টাকা থাকলেই খালি মন চায় যে আমি ওখানে ইনভেস্ট করি, টাকা থাকলে মন চাইলে আমরা কই করি? আমারও তো লোভ আছে রে মনের মধ্যে রে, টাকার আকাঙ্ক্ষা কার নাই? কিন্তু আসলে সেই কথা শুনলো না, বলছে যে আসলে টাকা থাকলেই ওই ঢুকতে ইচ্ছে করে। ওই যে বেট, কতগুলো বেট আছে ক্রিকেটের কতগুলো বেট সাইট আছে, সেই বেট সাইট গুলোতে ও খেলে। আমাকে একদিন সে বলছে যে এই বেট সাইট গুলোতে প্রতি বলে নাকি ও ওখানে ধরে, যে এই বলে এত রান হবে, এত টাকা ও ধরবে, যদি পায় তাহলে তো ওই টাকাটা পাইলো, আর না হলে টাকাটা চলে গেল। এই ধরনের জুয়া খেলতেছে। আসলে আমাদের একটা পরিসংখ্যান চলে এসছে যে আমাদের বাংলাদেশে 50 লক্ষ মানুষ এই অনলাইন জুয়ার মধ্যে পড়ে গেছে। এটা প্রথম আলো পত্রিকার নিউজ। সেই সাথে প্রথম আলো পত্রিকার নিউজ 2025 সালের সবচেয়ে বেশি আমাদের রংপুর বিভাগ এই অনলাইন জুয়ার মধ্যে আসে। একদম একদম। দ্বিতীয় হচ্ছে রাজশাহী। কি অবস্থায় আমরা আছি, একটা ভয়াবহ পরিস্থিতি আমাদের চলছে। আমাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, কি করছে, এগুলোর খোঁজ খবর নেওয়া উচিত বলে আমি মনে করি। তো যাই হোক, আমরা আর দু একটা কমেন্ট দেখি। এখানে সবুজ হোসেন ভাই লিখছেন, সরকার প্রধান যদি মনে করে এটাকে 1 মাসের ভিতরে জুয়া এবং মাদককে নির্মূল করব, সে পাবে, এটা আমি মনে করি। অবশ্যই আপনি সঠিক কথা বলছেন, সরকার চাইলে এগুলো সম্ভব। কিন্তু এই ইন্টারিম যে গভর্নমেন্ট ছিলেন, এখানে ওনাকে প্রশ্ন করা হয়েছিল, ডার্ক টেলিযোগে যে আছে, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, উনি বলছেন যে আসলে আমাদের কিছু বিষয় আছে, আইনি কিছু জটিলতা আছে, যে কারণে আমরা চাইলেই বন্ধ করতে পারি না। তো প্রসেস চলছে, এই প্রসেস চলতেই যখন শেষ প্রান্তে পৌঁছে যাবে, তখনই হয়তো বা কিছুটা কাজ হবে। তো আমরা এ পর্যায়ে চলে যেতে চাই। করি আমি, জি, সেটা হলো
মানে সরকারের মানে প্রতি আমার যেটা কথা সেটা হচ্ছে যে রামিসার ব্যাপারে অনেকেই তোমার পোস্ট দেখছি আমি যে দর্শককারীর যে দর্শকের বিচারটা সচক্ষে হোক, মানে জনসমক্ষে হোক, জি, এটা কিন্তু অনেকেরই দাবি। অবশ্যই। ওইখানে আমি দেখলাম এখন আসলে সরকার যারা আছেন এবং যারা বিরোধী দলে আছেন, দেশের পরিস্থিতি যেটা যখন প্রয়োজন আপনারা সেই আইন পাশ করবেন। ওখানে স্বরাষ্ট্রমন্ত্রী যে ইয়েটা আমি দেখছি তোমার ইয়াটা সাংবাদিকদের সামনে যে কথাটা বলছে, সাংবাদিকরা প্রশ্ন করছিল যে আপনাকে তো এই এই দর্শককে সরাসরি সবার সামনে মেরে ফেলার কথা সবাই দাবি করতেছে, এটাতে আপনি কি বলেন? জি, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলছেন যে না, এটা আসলে সম্ভব না, কারণ আইনে কোথাও বলা নাই তাকে দর্শককে সরাসরি জনসমক্ষে মেরে ফেলার জন্য। এই যে দর্শক, জি, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন। হ্যাঁ, এটা আমি নিজে মিডিয়ার কাছে, মিডিয়া যখন প্রশ্ন করতেছিল জি, তখন কিন্তু এই কথাটা বলছি। কিন্তু আমার কথা হলো এইখানটায় যে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কিন্তু বিশাল একটা জায়গায় আছেন, অবশ্যই। প্রশাসন যেখানে পুরোটা আপনি ডিল করতেছেন, আপনি প্রয়োজন বোধে ধর্ষণ বন্ধ করতে গিয়ে আপনি বিল পাস করেন, অবশ্যই। সে যে মেয়েটাকে ধর্ষণ করছে ওই মেয়ের বাড়িতে নিয়ে তাকে সরাসরি ক্লোজ করে দেন। আমাকে একটা জিনিস কোথায় খারাপ লাগছে জানেন, এই যে উনি যখন বললেন ওই যে যিনি আর কি ধর্ষক আর কি হ্যাঁ, ধর্ষণ করছেন, উনি মানে আদালতে দাঁড়িয়ে উনি স্বীকার করলেন, জবানবন্দি দিলেন যে আমি ধর্ষণ করেছি এইভাবে এইভাবে। এখন উনি যেহেতু সরাসরি বললেন, তারপরে আরো কি রিমান্ডে নেওয়ার প্রয়োজন আছে? ওনাকে সরাসরি তো ইয়ে দিলেই হয়ে যায়। তোমার ব্যক্তি যখন শাস্তি পাওয়ার যোগ্য তাকে সেটাই দিতে হবে। ব্যক্তি যখন অপরাধ স্বীকার করে নিজে স্ব ইচ্ছায় সজ্ঞানে, তখন কিন্তু ওইখানে তোমার কোনো সাক্ষী প্রমাণের দরকার হয় না। কিন্তু এই যে আমি মনে করি প্রতিটা মানে গভর্নমেন্টের বেলায় কিন্তু এই নেগলিজেন্সি গুলো আমরা দেখি, অবহেলাটা দেখি। অবশ্যই। আজকে যদি রামিসা যে অবস্থাটা হয়েছে, এটা যদি আমি মনে করি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের মেয়ে হইতো, তাহলে কি হতো? আমাকে তুমি এই যে বৈষম্যতার কারণে কিন্তু আজকে রামিসার মতো মেয়ে মারা যাচ্ছে, 75 বছরের দাদি ধর্ষিতা হচ্ছে। আজকে শুধু সারা বাংলাদেশ যেহেতু বলতেছে ধর্ষণকারীকে জনসমক্ষে শেষ করে দেওয়া হোক, আপনি বিলটা পাশ করেন, সমস্যা কোথায়? তা না হলেও তো আপনার এটা দিন দিন বাড়বে, কারণ যখনই সে জেলখানা পর্যন্ত যাবে। রমজান আলী বাবু, তুমি একটা উদাহরণ না দিলেই হচ্ছে না। জি, আমি কোনো গভর্নমেন্টের সমালোচনা করছি না, কিন্তু আসলে আমরা এই দেশে কতটুকু নিরাপদ আসলে এটা নিয়ে আমি একটু কথা বলি। সেটা হচ্ছে আমার এক রিলেটিভ, তার যাবজ্জীবন সাজা হয়েছে। দেখো, আমি অ্যাস্টনিশ হয়ে যাই যে আমরা আসলে বাংলাদেশ ছেড়ে অন্য কোনো দেশে চলে যাওয়া উচিত। আজকে আমার নিরাপদ কোথায়? আমার বোনের নিরাপদ কোথায়? আমার পাশের বাড়ির মেয়েটার নিরাপত্তা কোথায়? অবাক লাগে। তার যাবজ্জীবন সাজা, ঠিক আছে, এটা কিন্তু তোমার গত সরকারের সময়, জি, আওয়ামী লীগ গভর্নমেন্টের সময়ের কাহিনী। আমার কথা হচ্ছে যে আমি কোনো গভর্নমেন্টকে দোষারোপ করছি না, কিন্তু আমাদের কষ্টটা হলো এটা। আজকে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, যার সাজা হয়ে গেল সারা জীবন, জি, যাবজ্জীবন যার সাজা হলো, সেই ব্যক্তিটা আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় এই শেষের দিকে শেখ হাসিনা যখন পালালো আর কি, তার মনে হয় 1 বছর বা এরকম একটা সময় জি, সে বেরোয় আসলো, এসে আমার বাড়িতে আসলো। আমি কি ব্যাপার ভাই, আপনি কিভাবে আসলেন? আপনার যাবজ্জীবন হয়েছে। তা আমাকে বলতেছে যে ভাই, টাকা হলে এখন আর যাবজ্জীবন থাকে না। তাহলে আমি তাকে গিয়ে কিন্তু রংপুর জেলখানায় দেখে আসছি কয়েকবার। সে অনেক কান্না করছে, বলছে যে ভাই আসলে আমি তো আর বেরোতে পারবো না, যদি কোনো ভুল করে থাকি মাফ করে দিও। তা আমি জানি যাবজ্জীবন যেহেতু সাজা হয়েই গেছে, সে বেরোয়ার কোনো অপশন নাই। কিন্তু সে বেরোয় সরাসরি আমার বাড়িতে এসে বলতেছে ভাই আমি কিন্তু বেরোয় আসছি। আমি যেন এক্সকিউজ হয়ে গেলাম যে আইন আসলে কোথায়? যাবজ্জীবন যার সাজা হলো সেই ব্যক্তিতে বেরোয় চলে আসলো, বের হয়ে আসলো কিভাবে? কিভাবে বেরোয় আসলো? তা আমি ওরা বললাম যে আচ্ছা, এটা একটু আমারে বলবেন। তা বললো যে ভাই, টাকা থাকলে মানি ইজ দ্য সেকেন্ড গড। ও আমারে বোঝাচ্ছে টাকা হলে সব সম্ভব। তো এই জায়গাটা আমাদের কষ্ট আসলে, টাকা হলেই যদি সব সম্ভব, এই রামিসার মতো আরো হাজার হাজার মেয়ে ধর্ষিত হবে, এদেশে বিচার পাবে না। আমি প্রশাসনকে বলবো, স্বরাষ্ট্রমন্ত্রীকে বিনীত আবেদন করবো আপনার কাছে, বাংলাদেশ আপনাদের হাতে
জনগণ তুলে দিছে। এ দেশের প্রতিটা মানুষের ভালো মন্দর দায়িত্ব কিন্তু আপনাদের। আমাদের সংসদ সদস্যরও কোনোদিন বাবুল ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছে, কঠোর ভাবেই বলছে যে আমার এখানে মাদক এবং এই ক্যাসিনোতে, সে আমার দলের হোক আর আমার দলের বাইরে হোক আর আমার রিলেটিভ হোক, কোনো স্থান নেই। ভালো লাগছে কথাটা আমার। জি কিন্তু এটা তো বাস্তবায়ন করবে প্রশাসন। কিন্তু জেলখানে যাবজ্জীবন সাজা হওয়ার পরে সে যদি বেরোয় আসে, আর রামিসার মতো মেয়ের ব্যাপারে বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ বলতে থাকে জনসমক্ষে মানে মেরে ফেলা হোক, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বললেন যে না, এটা আইন নাই। কিন্তু আমার কথাটা আইন তৈরি করেন, দুই একটাকে জি, অবশ্যই ওই আইন ধর্ষিতার তৈরি করতে বাড়িতে হবে। নিয়ে মেরে ফেলেন, তাহলে ধর্ষক অন্তত চিন্তা করবে যে আমি এই মেয়েটাকে ধরলে এইখানে আমাকে আসলে আমি ধর্ষণ করলে আমাকে এই বাড়িতে এনে প্রশাসন মেরে ফেলছি, হয়তো বা কমে যেত। কিন্তু সেই দিকটা না করে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বললেন যে এটা আসলে আইনে নাই। আইনে নাই, ভালো কথা, এইভাবে ধর্ষণ হতেই থাক, আর না হলে জনগণের হাতে ছেড়ে দেন, যেখানে যে জায়গায় যে ধর্ষণকারী ধরা পড়বে সেখানে তাকে মেরে ফেলবে। এটা তো অন্যায় হয়ে যাবে। কিন্তু সরকার যদি সেটা না করে, সরকার যদি বলে যে এটা আইনে নাই, আমার কষ্টটা এখানে আইন নেই, জি। আপনারা আইন বাস্তবায়ন করেন, আইনটা তৈরি করতে হবে। তৈরি করেন, জি। তৈরি করে ধর্ষণকারীকে এইভাবে শাস্তি দেন না কেন, দুই একটাকে মারেন, দেখেন কমে যাবে। কিন্তু ও জানে যে আমি আদালত পর্যন্ত গেলে, আমি জেলখানায় গেলে টুডে টুমোরো আমি বেরোয় আসবো। তুমি দেখো তো, গরিব মানুষের ছেলে মানে যা ডে লেবারের ছেলে কয়জনকে ধর্ষণ করছে, তুমি দেখো, আমাকে দেখাও। এই কথাগুলো বলে অনেকের গায়ে লাগবে, কিন্তু কিচ্ছু করার ঠিক নাই। বলছেন। রামিসার মতো মেয়ে যখন আমি দেখলাম যে ধর্ষণ হলো, আমার এত খারাপ আমার লাগছে, চোখ দিয়ে এত পানি খারাপ পড়ছে লাগছে। ভাই। আমি আমার তার খুব কষ্ট ছবিটার লাগছে। দিক তাকাইয়া খুব কি কষ্ট বলবো, লাগছে। রমজান আলী বাবু, আমার দু চোখ দিয়ে পানি চলে আসছে। ওই মেয়েটা যদি আমার হতো, ওই বোনটা যদি আমার হতো। কিন্তু এখানে গভর্নমেন্টকে হার্ড লাইনে যেতে হবে। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাকে আমি সম্মান করি, আপনি আপনার যে জায়গাটা ওইখান থেকে আপনি হার্ড লাইনে যান, প্রশাসনকে কঠোর করেন, প্রশাসন যেন এইখান থেকে কোনো রকমের বেনিফিট নিতে না পারে। দেখেন, ধর্ষণ তো দূরের কথা, আরো বড় ধরনের অপরাধ বন্ধ হতে বাধ্য হবে। জি ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ রহমান ধন্যবাদ বাবু। ধন্যবাদ। আমি কয়েকটা কমেন্ট নিচ্ছি, কমেন্ট করে নিচ্ছি। অনেকেই লিখেছেন। সবুজ হোসেন ভাই লিখেছেন যে সরকার প্রধান যদি মনে করে এটাকে 1 মাসের মধ্যে, আচ্ছা এটা পড়েছিলাম। শহীদ উদ্দিন লিখেছেন লালমনিরহাট জেলায় বাংলাদেশের ভিতরে সবচাইতে জুয়ারু মাদারু বেশি, এর কারণ কি? জি ভাই, আসলে আমরা যেহেতু সীমান্তবর্তী এলাকায় আছি, আমাদের এখানে মদ একটু বেশি, আর হচ্ছে জুয়ারও বেশি হওয়ার পিছনেও কারণ হচ্ছে আমরা সীমান্তবর্তী এলাকার মানুষ, আর হচ্ছে এখানে অভাবটা বেশি। আর সবুজ হোসেন ভাই আরো লিখেছেন কিছু কিছু নেতাকর্মীদের প্রশ্রয় দেয়, যে এটা অবশ্যই আসলে সরকারের দেখা উচিত যে যদি কোনো নেতাকর্মী এই ধরনের কোনো আচরণ করে। তবে আমি দেখেছি যে বর্তমান সরকার, তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, উনি একটু হার্ডলাইনে আছেন, উনি মোটামুটি ভালো কথা বলছেন এখন পর্যন্ত, কিন্তু কিছু কিছু নেতাকর্মীর কারণে ওনার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তারপর হচ্ছে জুয়েল রানা হেমু ভাই লিখেছে, খুব সুন্দর উপস্থাপন। জুয়েল রানা হেমু ভাই লিখেছেন এগিয়ে যান, শুভকামনা রইল, দোয়া রইল। আর সবুজ হোসেন ভাই আরো লিখেছেন জুয়েল রানা ভাইকে অসংখ্য ধন্যবাদ দিতে পারেন। জি ইসরাফুল মিয়া ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ইসরাফুল ভাই, ভেরি নাইস। সবুজ হোসেন ভাই লিখেছেন ইসরাফুল জিন্দাবাদ। জি সোহাগ রায় লিখেছেন দেশের বেকারত্ব যত দ্রুত নিরসন করা যাবে তত দ্রুত এই ধরনের অপরাধ বা কর্মকাণ্ড সমূহকে কমিয়ে নিয়ে আসা সম্ভব বলে মনে করি। যে তোমার এক কথা একদম সত্য। আমাদের দেশে এই ধরনের অপরাধে জড়িয়ে যাওয়ার প্রধান কারণ হিসেবে দেখছি দেশের বেকারত্বের হার বৃদ্ধি পাওয়া। তাই এ ব্যাপারে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করি। জি একদম ঠিক বলেছ। আর শুধু সরকার না, আমাদের সমাজের যারা দায়িত্ববান আছে তাদেরকেও সজাগ থাকতে হবে, এবং সেই সাথে অভিভাবককে সচেতন থাকতে হবে। আর শুধু এই সাধারণ যে লেখাপড়া, সেই লেখাপড়া না করে দক্ষতামূলক কারিগরি কিছু শিক্ষা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। তারপর হচ্ছে পবিত্র রায় স্যার লিখছেন, স্যার আদাব, কেমন আছেন? আপনার কথাগুলো খুব ভালো লাগলো। পবিত্র আর সবুজ হোসেন ভাই লিখেছেন দর্শকের সবার সম্মুখে ফাঁসি দিলে ধর্ষণের সঙ্গে কমিয়ে আনা সম্ভব। একদম আমাদের বড় ভাই এটা বলছেন।
আর শহীদ উদ্দিন লিখেছেন, ভাইয়া আমি অনেক বলি রাষ্ট্রীয় আইন বলে একটা কথা আছে, একদম রাষ্ট্রীয় আইনের বাইরে যেতে পারে না। আর আমাদের সকলের দাবি যে ধর্ষককে প্রকাশ্যে হত্যা করা হোক, কিন্তু রাষ্ট্র চাইলে এটা করতে পারে না, বুঝছেন। এখন রাষ্ট্রবিরোধী দলের কথা বলবে, তখন ওইটা নিয়ে আরেক কথা বলবে। অতএব তদন্ত করাটাই দরকার। যদি পুলিশের হাতে যাওয়ার আগে গণধোলাই দিতে মেরে ফেলতো, সেই ব্যাপারটা ছিল আলাদা। ঠিক বলছেন, যে ওইটাই ভাই বলছেন, যে আসলে স্বরাষ্ট্রমন্ত্রী ওইটাই বলছেন যে আইনের কথা বলছেন, এবং বড় ভাই বলছেন যে আইনটাকে সংশোধন করার জন্য, যেহেতু সবার চাওয়া যে ধর্ষক আছেন তাকে জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক বা মৃত্যুদণ্ড যে কোনোভাবে দেওয়া হোক, এই বিষয়টি আইনে প্রকাশ করা যেতে পারে। আর হচ্ছে শহীদ উদ্দিন ভাই লিখছেন সবকিছুর জন্য সময়ের দরকার আছে, জি একদম। ফারুক হোসেন লিখেছেন জুয়া খেলার টাকা বাবা মা হাতে তুলে দেয়, তাতে তারা আর জিজ্ঞাসা করে না টাকা সে কোথায় পেল। ছেলে জুয়ার নেশায় আরো বেশি একদম। পবিত্র রায় স্যার লিখেছেন, দেখছেন সবুজ লিখছেন, মার্শাল্লাহ বন্ধু, শুভকামনা রইল। একদম, আপনারা যারা এখন পর্যন্ত আছেন আমাদের সাথে, সঙ্গেই থাকুন। আমরা লাইভটি আমরা আরেকটু এগিয়ে নেব। পরিচয় এদিকে আপনারা আসলে ভালো হতো, যে যেহেতু এদিকে আসা লাগবে। তো যাই হোক, আমরা একটু এগিয়ে নেব। তো যাই হোক, আমাদের আড্ডাটি জমজমাট চলছে, টকশোটি জমজমাট চলছে। আমাদের যে আজকের যে আলোচনা ছিল সেটা হচ্ছে অনলাইন জুয়া অদৃশ্য ফাঁদ। এই অনলাইন জুয়ার অদৃশ্য ফাঁদে অনেক তরুণী পা দিয়েছেন, যে কারণে আমাদের পরিবারগুলো অশান্তিতে ভুগছেন। দেখা যাচ্ছে যে আমাদের সমাজে, আমাদের পরিবারে অনেক ছেলেমেয়েরা এই অনলাইন জুয়ার মধ্যে আসক্ত হয়ে গেছে, যে কারণে আসলে তারা এখন কিন্তু আর ওই ইয়ার মধ্যে নেই যে কিসের আমি চাকরি করব, 2 টাকা চাকরির পেছনে কেন ছুটবো, আমি তো টাকা ইনকাম করছি। একদম। তো আসলে কয় টাকা ইনকাম হয়, প্রথম দিকে তো আসলে লোভ দেখায়। জুয়ার যে সাইটগুলো আছে, প্রথম দিকে লোভ দেখানোর পর পরবর্তীতে এখান থেকে টাকা কাটে। যেমন আমরা যদি বলি যে আমার হাতে কয়টা আঙ্গুল আছে, এই যে 3টা আঙ্গুল, 3টাই দেখাচ্ছে। যখন টাকা দিয়ে হবে কটা আঙ্গুল আছে, যদি বলে 3টা, এইভাবে দেখাবে 2টা। এই যে বিষয়টা এখানে দেখা যাচ্ছে, যে এভাবে কিন্তু টাকা হাতিয়ে নিচ্ছে। একদম। হ্যাঁ, তো এখান থেকে বেরিয়ে আসতে হবে। তো আমাদের মানসিক ভাবে যখন টাকা চলে যেতেই থাকে, তখন কিন্তু আজ এই ডোপামিন হরমোনটা অন্যভাবে কাজ করে। আরো যে এই টাকাটা আমার কিভাবে নিয়ে আসা যায়। হ্যাঁ, যে আমাদের সেভরাল কর্টেক্স আছে, সেখানেও কিন্তু এই কাজটা চলতে থাকে, যে এই টাকাটা আবার কিভাবে আমি পাবো, এই জন্য আবার কিছু ইনভেস্ট করে, হ্যাঁ, এইভাবে চোরা কারবারি পর্যন্ত হচ্ছে। তো আমরা এ পর্যায়ে আমরা যেতে চাই আবারও। দেখছি যে রোকনউদ্দিন ভাই জয়েন করেছেন। রোকনউদ্দিন ভাই কমেন্ট করবেন, পরামর্শ দিবেন। এখানে অনেকেই আছেন, আপনার পরামর্শ দেখবেন। আপনি কিছু কমেন্ট করুন, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। এ পর্যায়ে মারুফা সুলতানা আপা লিখেছেন, খুব সুন্দর হচ্ছে, এগিয়ে যান, দোয়া থাকবে। যে খুব সুন্দর, আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, আপনি জয়েন করেছেন, সাথেই থাকুন, কমেন্ট করুন। আমি এ পর্যায়ে যেতে চাচ্ছি যে আমাদের ধর্মীয় বিধিবিধান তো একটা আছে নাকি। আমাদের ধর্মীয় বিধান মতে এই যে অনলাইন জুয়ার যে বিধানটা কি আছে, অনলাইন জুয়া কি খেলা যাবে যাবে না? জি একদম দেখা যাচ্ছে। যাই হোক, রমজান আলী ভাইকে অসংখ্য ধন্যবাদ ইসলামের দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করার জন্য। আসলে ইসলামের দৃষ্টিকোণ থেকে যেটা বলা হচ্ছে সেটা হলো যে আসলে জুয়া খেলা একটি হারাম কাজ। কোরআনে এটিকে শয়তানি কাজ হিসেবে আখ্যায়িত করা হয়। তো যেহেতু জুয়া খেলা হারাম কাজ এবং শয়তানি কাজ হিসেবে আখ্যায়িত করা হয়, বলা হয় যেমন আমাদের সুদ খাওয়া কি হারাম। জি, সুদ খাওয়া যেরকম হারাম, সুদখোর ব্যক্তিকে কিন্তু শুকরের আপনার মাংস খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে ইসলামের দৃষ্টিকোণ থেকে। যেমন মদ খাওয়া হারাম, তো ঠিক একইভাবে আপনার এই জুয়াটাকেও কি করা হয়েছে,
হারাম করা হয়েছে। তাহলে চিন্তা করে দেখেন যে এটা কতটা বড় আপনার জঘন্যতম আপনার ইসলামের দৃষ্টিকোণ থেকে খারাপ কাজ। কাজেই এটা থেকে বিরত থাকতে হবে। এবং শুধু তাই না, ইসলামের দৃষ্টিকোণ থেকে যেটি বলা হয়েছে এটি কবিরা গুনাহ। জি অবশ্যই। এটা একটি কবিরা গুনাহ, যেটা বড় গুনাহ। একটা সর্বোচ্চ একটা গুনাহ। তাই জুয়ার যাবতীয় কার্যক্রম থেকে প্রতিটি মুসলমানদের বিরত থাকা অবশ্যই। জি জি তো আমি জি এ বলে শেষ করলাম। রমজান ভাইকে অসংখ্য ধন্যবাদ। জি অসংখ্য আমাকে ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর আলোচনা করেছেন। আমাদের লাইভটি মোটামুটি কতক্ষণ হলো, আমরা যদি একটু দেখি সেটা হচ্ছে 1 ঘন্টার মতো হয়ে গেছে। আমরা যেতে চাই আমাদের বড় ভাইয়ের কাছে, যে আমরা জানতে চাই এখান থেকে পরিত্রাণের উপায়টা কি। মানে হ্যাঁ, মানে এই যে অনলাইন জুয়া যে চলছে, এখান থেকে কিভাবে বের হওয়া যায়? এবং সেই সাথে এই যে প্রশাসনের যে করণীয়, সেটা কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ রমজান আলী বাবু। এখানে প্রথমত গার্জিয়ানকেই সচেতন হতে হবে। গার্জিয়ান যদি সচেতন হয়, আমার সন্তান কোথায় কি করছে, সেটা ভালো কাজ করছে না খারাপ কাজ করছে, এটা কিন্তু গার্জিয়ান বুঝতে পারে। যে ছেলেটা 1 টাকাও বাজার করতে পারতো না, সে আজকে 2 কেজি গরু মাংস নিয়ে আসলো, আরো বাজার করে নিয়ে আসলো, ধরে নাও 2-3-4 হাজার টাকার বাজার করে নিয়ে আসলো। এখানে কিন্তু বাবা মার বোঝা লাগবে যে আসলে আমার ছেলেটা তো 1 টাকাও ইনকাম করে না, সে 4,000 টাকার বাজার কিভাবে করে নিয়ে আসলো। এটা কিন্তু বাবা মার ছেলেকে জিজ্ঞেস করা উচিত, তুমি টাকা কোথায় পেলা, কিভাবে বাজারটা করে নিয়ে আসলো। কিন্তু সমাজে এখন অধিকাংশ বাবা মাই মনে করে যে আমার ছেলে এখন অনেক বড় হয়ে গেছে, মানে তারা আসলে জিজ্ঞাসা করলো না তুমি ইনকামটা কোথা থেকে করছো, কিভাবে বাজারটা করে নিয়ে আসলো। এখানে বাবা মার উচিত ছিল সন্তানটাকে জিজ্ঞাসা করা, তোমার কাছে তো কোনো টাকা নাই, তুমি ইনকামের কোনো রাস্তাই তোমার নাই, তুমি বাজারটা কিভাবে করলা। জবাবদিহিতা কিন্তু আমাদের দেশে নাই। এই জবাবদিহিতা না থাকার কারণে কিন্তু প্রতিটা জায়গাতেই তোমার সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। তাই এখানে অভিভাবককে সচেতন হতে হবে। অভিভাবক যদি সামলাতে না পারে এক পর্যায়ে, তখন এলাকায় তো অনেক অনেক ব্যক্তি আছেন, তাদের মানে শরণাপন্ন হোক, তাদের কাছে যাওয়ার পর তারা যদি না পারে, তখন সে যে আমার ছেলেটাকে আসলে ফেরানো সম্ভব না, আমার ছেলেটার মধ্যেই সীমাবদ্ধ থাক, আপনি প্রশাসনের কাছে যেতে পারেন যে আমার ছেলেটা আসলে মাদকাসক্ত, বা সে ক্যাসিনো ছাড়া কিছু বুঝতেছে না, টাকা আমার কাছে টাকা যাচ্ছে, আমি টাকা না দিলে সে আমাকে বা তার মাকে হুমকি দিচ্ছে, যে কোনো মুহূর্তে ক্ষতি হতে পারে আমার এবং আমার এলাকাবাসী, অতএব আপনারা ব্যবস্থা নেন। এটা কিন্তু অভিভাবকদের আমি মনে করি যে প্রথম কাজটাই হচ্ছে এটা। আপনারা আগে সচেতন হন আপনার সন্তানটাকে ভালো রাখার জন্য, যদি ভালো না হয় তাহলে প্রশাসনের কাছে তুলে দেন, সে যেন আর কারো সন্তানকে নষ্ট করতে না পারে। আর এখানে প্রশাসনের ব্যাপারে যেটা তুমি বলছো যে প্রশাসনের করণীয় কি, প্রশাসন চাইলে সম্ভব, কিন্তু প্রশাসনকে আসলে ওই সিন্ডিকেটের একটা জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। তোমার যে মাদক বলো, ক্যাসিনো বলো, এগুলো সবগুলারই কিন্তু সাথে কোনো না কোনো হবে প্রশাসনের কেউ না কেউ জড়িত আছে। এখানে যদি প্রশাসন বলে যে আজকের থেকে ক্যাসিনো যদি কোনো ফ্যামিলির কোনো ছেলেকে ধরতে পারি, পুরা ফ্যামিলিকে অ্যারেস্ট করব, তার আগে যদি কোনো ফ্যামিলি তার সন্তান সম্পর্কে আমাদেরকে ইনফর্ম করে যে আমার ছেলেটা ক্যাসিনো খেলে, তাহলে ফ্যামিলিকে আউট করে দিব, শুধু সন্তানটাকে ধরে নিয়ে আসবো। মানে কথাটা কি বুঝাতে পারছি? প্রশাসন যদি আজকে একটা নিউজ করে যে যদি কোনো ফ্যামিলি থেকে একজনকে ক্যাসিনোর সঙ্গে আসক্ত পাই আমরা, তাহলে ফ্যামিলির সবাইকে অ্যারেস্ট করব। আর ফ্যামিলির থেকে পরিত্রাণ, বাকিরা পরিত্রাণ পাবে, ছাড় পাবে যদি আমাদেরকে ইনফর্ম করে যে আমার সন্তান ক্যাসিনোর সঙ্গে জড়িত, আমার সন্তান মাদকের সঙ্গে জড়িত। তখন কিন্তু ওই ফ্যামিলির কেউ না কেউ, হয় ভাই অথবা মা অথবা বাবা, মানে কেউ না কেউ ভাববে যে যেহেতু সরকার থেকে প্রশাসন থেকে একটা নির্দেশনা দিচ্ছে আমাদের মানে থেকে বেরোয় আসার জন্য, ভালো থাকার জন্য, ও যেহেতু এগুলো অপকর্মের সঙ্গে জড়াই গেছে, ওই এটা সাজা পায়, প্রশাসনকে ইনফর্ম করবে, প্রশাসন ছেলেটাকে ধরে নিয়ে যায়। তখন কিন্তু প্রতিটা গার্জিয়ানই আজকে যারা মনে করো যে
গার্জিয়ান থেকে ক্যাসিনোর সঙ্গে জড়িত, মাদকের সঙ্গে জড়িত, প্রতিটা গার্জিয়ান কিন্তু জানে ভাই জি। যে আমার ছেলেটা মাদকাসক্ত, আমার ছেলেটা ক্যাসিনো খেলে, এটা কিন্তু জানে। তা প্রতিটা ফ্যামিলি যদি এটা করে, আর তার আগে প্রশাসন যদি এই মেসেজটা যদি ছেড়ে দেয় যে যেই ফ্যামিলির একজনকে পাবো যদি আমাদেরকে ইনফর্ম করে, তাহলে আমরা কিন্তু ফ্যামিলির ওদেরকে আউট করে দিয়ে শুধুমাত্র ওই ব্যক্তিটাকে অ্যারেস্ট করবো। আর তা না হলে আমরা যদি তদন্ত করে অপরাধীকে শনাক্ত করি, তাহলে যে ফ্যামিলির থেকে পাবো সেই ফ্যামিলির সবাইকে অ্যারেস্ট করবো। তখন কিন্তু ফ্যামিলির বাকি সদস্যরা এটার থেকে মানে বেঁচে থাকার জন্য, ভালো থাকার জন্য তার সন্তানের এটা কথা, একটা পদক্ষেপের কথা হ্যাঁ, বললেন। জি সন্তানের কথা অথবা ভাইয়ের কথা অথবা হাজবেন্ডের কথা প্রশাসনকে জানাই দিবে। প্রশাসন বলার দরকার নেই যে তোমার বাবা এসে ইনফর্ম করে গেছে, বলার দরকার নেই তোমার ওয়াইফ এসে বলে গেছে, এটা বলবে না প্রশাসন, ওইটাও আপ রাখবে, আইসে অ্যারেস্ট করবে। আর তা না হলে দুই একটা ফ্যামিলি সহ অ্যারেস্ট করুক। প্রশাসনকে কষ্ট করে যদি ক্যাসিনো ধরতে হয়, তাহলে যে ফ্যামিলির থেকে পাওয়া গেছে ওই ফ্যামিলির সব কটাকে নিয়ে যান, একটা ফ্যামিলিকে অ্যারেস্ট করুক, দেখবা যে কয়েকদিনের মধ্যে বাকি ফ্যামিলির যারা আছে, যাদের ফ্যামিলি থেকে ক্যাসিনো খেলতেছে, তারা কিন্তু থানায় গিয়ে ইনফর্ম করে আসবে। জি তো এইরকম পদক্ষেপ নেওয়া উচিত প্রশাসনকে। আর তার আগে প্রশাসনকে আবার এটা কথা বলবো যে আপনারা আসলে আইনের রক্ষক, তা আপনারা যদি ভক্ষক হয়ে যান ভাই, এখানে কিন্তু আমাদের এই সাধারণ জনগণের আর কোথাও যাওয়ার জায়গাটা থাকে না। আমাদের আশ্রয়স্থলটা হচ্ছে আমাদের থানা বা পৌরসভা, এরকম যার যেখানটায় যেরকমটা। কিন্তু সেইখানে যদি আপনারা এই অপরাধের সঙ্গে আপনারা কেউ না কেউ জড়িত থাকেন কোনো না কোনো ভাবে, সেইখানে কিন্তু সাধারণ জনগণের আর কোথাও গিয়ে বিচার চাওয়ার বা বিচার দেওয়ার জায়গা থাকে না। আমি আপনাদের বিনীত অনুরোধ করব, আসুন আপনাদের সাথে আমরা আছি, আপনাদেরকে সহযোগিতা করব, সহযোগিতার হাত আমরা প্রতিটা মুহূর্ত বাড়িয়ে দিব। আসুন এই সমাজ থেকে এই যে অপরাধগুলো হচ্ছে, এই অপরাধগুলো চিরতরে বন্ধ হয়ে যায়। আপনারাও ভালো থাকবেন, আমরাও ভালো থাকতে পারবো। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, ধন্যবাদ অসংখ্য রহমান আলী ধন্যবাদ, বাবু। অসংখ্য ধন্যবাদ। আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। শহীদুদ্দিন ভাই আরো লিখেছেন যে আপনারা নিশ্চয়ই অবগত আছেন বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারে 180 দিনের কথা উল্লেখ করেছেন, এখনো কিন্তু শেষ হয়ে যায়নি। আপনাদের এটাও ভাবতে হবে যে প্রথম বাংলাদেশে মাদক এবং ক্যাসিনোর জন্য সর্বোচ্চ উদ্যোগ সরকার হাতে নিয়েছে। আমি আনোয়ার ভাইকে এই বিষয়ে কথা বলবো। আচ্ছা, যাই হোক, আনোয়ার ভাই এই মুহূর্তে আমাদের কাছে নাই। যাই হোক, কথা হচ্ছে যে আসলে সরকার উদ্যোগ নিয়েছে, সামনে আমাদের দেখার বিষয় সরকার কতটুকু সফল হবেন। আসলে সরকার চাইলেই কিন্তু এগুলো বন্ধ করে দেওয়া যায়। আসলে এই সাইটগুলোর বিভিন্ন অ্যাড কিন্তু চলে আসে ফেসবুকে, তারপর মেসেঞ্জারে, তারপর হচ্ছে অনেকে লিঙ্কগুলো পাঠিয়ে দেয় মেসেজ দিয়ে, SMS দিয়ে। তো এই লিঙ্কগুলো কোথেকে আসে? এগুলো যদি সরকার বন্ধ করে দিত তাহলে কিন্তু এই ক্যাসিনোটা বন্ধ হয়ে যেত। আমাদের দেশে যদিও আইন আছে, কিন্তু আসলে আইনের প্রয়োগ কতটুকু আছে সেটা একটা সন্দেহ থেকেই যায়। এবং সেই সাথে আরো লিখেছেন শামসুল ইসলাম ভাই, তিনি অনেক সুন্দর কথা লিখেছেন। শামসুল ইসলাম ভাই, যে আগে জুয়া খেলার জন্য নির্দিষ্ট কোনো জায়গায় যেতে হতো একদম, যা সামাজিকভাবেও নেতিবাচক দৃষ্টিতে দেখা হতো। যে অনেক মেলা হতো, সেখানে কিন্তু জুয়া অনেকে খেলতো। তারপর আবার লিখেছেন যে এখন কিন্তু ঘরের কোণে বসে কেবল একটি স্মার্টফোন ব্যবহার করে যুক্ত হওয়া যায়। ঠিক বলেছেন। অনেক সময় এগুলো সরাসরি জুয়া হিসেবে না এসে সাধারণ গেমিং অ্যাপ, বেটিং অ্যাপ, ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং অ্যাপের ছদ্মবেশে আসে। একদম ঠিক বলেছেন। শহীদুদ্দিন ভাই আরো লিখেছেন এর জন্য কি ঠিক বলেছে। আচ্ছা, রোকন উদ্দিন ভাই লিখেছেন কি আর বলার, সরকার যে উদ্যোগ নিয়েছে তা যদি সঠিকভাবে বাস্তবায়ন করে এবং অভিযান পরিচালনা করে এবং অভিভাবকরা যদি গাইড দেয় তাহলেই হয়তো কিছুটা হলেও আসক্তি কমানো সম্ভব। একদম ঠিক বলছেন। ফারুক হোসেন ফারুক লিখেছে ধন্যবাদ প্রিয় রুহুল চাচাকে আমার প্রশ্নের উত্তরটা সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ জানিয়েছে ফারুক হোসেন। ধন্যবাদ ফারুক হোসেন ভাতিজা। আমরা এই মুহূর্তে আমরা একজন অতিথি পেয়েছি, এতক্ষণ আমাদের সাথে ছিলেন না। আমরা ওনার কথা একটু শুনবো, ওনার পরিচয়টা নেই। আমাদের সাথে আছেন আমাদের, আচ্ছা তুমি নিজেই দিয়ে দাও। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি মোহাম্মদ ইয়াসিন আলী, সহকারী শিক্ষক, মহিপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। এখানে এসে আপনাদের সাথে কথা বলতে পেরে নিজেকে খুবই
আনন্দিত ও খুশি মনে হচ্ছে যে কিছুটা হলেও সমাজের বাস্তব চিত্রটা আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি। এটা কারণ আমরা সামাজিক জীব, সমাজে বসবাস করি, ম্যাক্সিমাম হচ্ছে আমরা গ্রামে বসবাস করি। আর গ্রামেই বর্তমানে যে অসঙ্গতি, বিভিন্ন প্রকার অনিয়ম, বর্তমানে সবচেয়ে ডিজিটাল যুগে যে ডিজিটাল প্রবলেমগুলো নিয়ে আলোচনা চলছে, আলোচক বিন্দুরা যে এখানে আলোচনা করতেছে, অসাধারণ আলোচনা চলছে। তো এখানে নিজেকে যুক্ত হয়ে খুবই ধন্য মনে করতেছি। তো আমি বলতে চাচ্ছি যে যারা জুয়া, এই যে অ্যাপস জুয়া, ক্যাসিনো জুয়া বা বিভিন্ন প্রকার জুয়াতে যারা মোবাইলের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে যারা যুক্ত হচ্ছে, যারা এখানে হচ্ছে বিভিন্ন প্রকার সুবিধা নেওয়ার চেষ্টা করতেছে, তাদের আমি একটা শুধু জিনিস একটু মনে করে দিতে চাচ্ছি যে যারা এই অ্যাপসটা তৈরি করছে, জি, এই অ্যাপসটা তৈরি করা অবশ্যই ল্যাপটপ বা কম্পিউটারের সাথে কানেক্ট আছে। যে অ্যাপস তৈরি করছে সে কিন্তু বিভিন্ন কিছু বিচার বিশ্লেষণ করে বা ইনফরমেশন, যত ইনফরমেশন লাগে সবকিছু অ্যাড করে কিন্তু এটাই একটা সুন্দর একটা অ্যাপস তৈরি করছে। মানে ওই অ্যাপসে কতজন হচ্ছে জয়েন করছে, কতজন খেলতেছে, কি করতেছে, সব হিসাব কিন্তু ওখানে কম্পিউটারে এন্ট্রি হয়। ওখানে কিন্তু ওরা কয়েকজন রাখছে এক্সপার্ট পার্সন। এটা মনে রাখতে হবে যে আপনি কয় টাকা ওখানে ইনভেস্ট করলেন, কয় টাকা খেললেন, এটা কিন্তু পুরোটা কিন্তু একটা হিসাব আছে ওদের কাছে। আপনাকে দেখা যায় আপনার কাছে 5,000 টাকা ওরা নিল, নেওয়ার পর আপনাকে আবার ফের দেখা যায় 2,000 টাকা বা 3,000 টাকা ফিডব্যাক দিবে আপনাকে লোভ ধরানোর জন্য। এটা তারপরে এটা দেখবেন যে আবার ওই 3,000 টাকা লোভে আপনারা আবার পড়ে যাবেন যে টাকা তো পাওয়া যাচ্ছে, আবার বেশি বেশি করে ইনভেস্ট করবেন। তো এটা আমি মনে করি যে এই অ্যাপ সম্পর্কে যার ধারণা আছে সে কখনো এগুলো খেলবে না। কারণ আমি এর আগে থেকে দেখে আসতেছি যে আমার বাংলাদেশে 2000 সালে একটা একটা 2010 সালে একটা আসছিল যে ডেস্টিনি একটা ছিল, ডেস্টিনি 2020। মানে এটা একটা চকর চাল খেলার মতো। এরা কিন্তু একটা হচ্ছে ধান্দাবাজি, মানে পুরোটাই আপনাকে ধান্দা লাগে ওরা যেভাবে হোক। মানে আপনারা হচ্ছে আস্তে আস্তে ডিজিটাল হচ্ছেন, ওরাও আস্তে আস্তে ডিজিটাল ওয়ে বিভিন্ন প্রকার টেকনিক অবলম্বন করবে। কিন্তু আপনাকে সর্বপ্রথম মনে রাখতে হবে যে আপনি যদি সুস্থভাবে বেঁচে থাকতে চান, আপনার পরিশ্রম করতে হবে। আমাকে কিন্তু এই সম্পর্কে এই যে যারা বিজ্ঞ আলোচক ছিল এরা কিন্তু আলোচনা করছে এই যে আমাদের এখানে একটা MTFE একটা অ্যাপ ছিল এবং এর আগে একটা ছিল। আমাকে এই সম্পর্কে অবগত করা হয়েছিল। আমি বলছিলাম ভাই আমি বর্তমানে হচ্ছে আমি একটা চাকরি করি ভাই, আমি স্টুডেন্ট অবস্থায় আছি, কাজ করা যাবে, মানে 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, কাজ করার মাধ্যমে যদি 200-300 টাকা কোনো ইনকাম আসে সেটা আমাকে বলেন। এই বসে থেকে ইনকাম করার মতো এগুলো আমাকে বলেন না, কারণ এগুলো হচ্ছে যে এগুলো খেলে অল্প দিনে জীবন নষ্ট হয়ে যাবে, ভিতরটা ক্যান্সারে মরে যাবে। মানে পরিশ্রম করে যদি কোন টাকা উপার্জন করা যায়, দিনে যদি আমাকে বলেন যে 300 টাকা দিব, তাও আমি কাজটা করতে রাজি। বসে থাকে যখন কোনো কিছু আপনাকে অফার করবে, এটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে এটা ধান্দাবাজ ছাড়া আর কিছুই না। কারণ বসে আপনি ইনকাম করতে পারবেন, তাহলে সর্বপ্রথম আমাকে কমপক্ষে হচ্ছে কয়েক লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে। একটা শোরুম দিয়ে বসেন, একটা বিজনেস দিয়ে বসেন, তাহলে আপনি ওখান থেকে কিছুটা ইনকাম পাবেন। আর আপনাকে যখন হচ্ছে 20-30 হাজার টাকা, 50 হাজার টাকার একটা লোভ দেখাবে যেটা বরান, ওটা আপনাকে ভ্যানিশ করার জন্য এটা টেকনিক। কারণ আপনার কাছে জানে যে আপনার কাছে 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা পাওয়া যাবে না। কারণ হচ্ছে ওই যে হচ্ছে তিল কুড়াইতে কুড়াইতে হচ্ছে তাল হয়ে যায়। আর যার কাছে 20,000 আছে, 50,000 আছে, এভাবেই। তবে এই অ্যাপস আমি মনে করি এই অ্যাপস বন্ধ করার সর্বপ্রধান এবং একটা যে অ্যাপস চলে বাংলাদেশে, যে কোনো ধরনের অ্যাপস, বর্তমানে বাংলাদেশ আমরা এমন ডিজিটাল যুগে বাস করতেছি যেটা একটা লোক যদি একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে থাকে সেটাও কিন্তু ইনফরমেশন হচ্ছে প্রশাসনের কাছে থাকে। এটা হচ্ছে কারণ আমাদের প্রত্যেকজনের একটা ID কার্ড আছে। তাহলে এত বড় একটা অ্যাপস তৈরি হলে এটা অবশ্যই প্রশাসন জানে, সরকার জানে, এটা অবশ্যই মনে রাখতে হবে। সরকার এখান থেকে অবশ্যই কিছুটা হয়তো সুবিধা ভোগ করতেছে। এই জন্য আমি বলবো যে সরকারকে বিনীতভাবে বলবো যে সরকার যদি উদ্যোগ গ্রহণ করে যে বাংলাদেশে
18 18 বছর হলে বিয়ের পারমিশন হয়। 18 কেন, 18 বছর দেখা যায় যে মেয়েদের হচ্ছে 18 বছর না হলে বিয়ে হয় না, ছেলেদের 21 বছর। দেখা যায় কাজী এখন আর বিয়ে পড়ায় না 18 বছর না হলে আর 21 বছর না হলে। তো এরকম সরকার একটা বাধ্যতামূলক করে দেয় যে হচ্ছে যে 20 বছর বা 25 বছর না হলে কোনো ছেলে মেয়ে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না, সিম ব্যবহার করতে পারবে না। তাহলে তো অটোমেটিক্যালি যে আমাদের হচ্ছে যুব সমাজটা আছে এটা হচ্ছে যে মোবাইল ফোন হাতে পাবে না। আর বাবা মার কাছে তো আমরা বর্তমানে যে জেনারেশনে বাস করতেছি, যে এই জেনারেশনে বাবা মার কাছে ফোন নাই, এটা কিন্তু মনে রাখতে হবে। যাদের কাছে ফোন নাই, যে বাবা মার কাছে ফোন নাই, তাদের ছেলেমেয়েরাই বর্তমানে ফোন ব্যবহার করতেছে, কারণ তাদের একটা লোভ দেওয়া হয়েছে, এটা মনে রাখতে হবে। এই কারণে চাবো যে হচ্ছে, আর বর্তমানে আমাদের যে বাংলাদেশে বাস করতেছি, এটা হচ্ছে আমাদের একটা সরকার আছে, এটা আমরা মেনে নেই, কিন্তু সরকারের সবচেয়ে যেটা প্রভাবশালী ভূমিকা পালন করে স্থানীয়, যেটাকে বলা ইউপি, ইউনিয়ন পরিষদ। বর্তমানে ইউনিয়ন পরিষদের একদম নাজেহাল অবস্থা। ইউনিয়ন পরিষদে কেউ মানে নিজস্বভাবে কোনো ভূমিকা পালন করতেছে না, এরা আছে খুঁটি হিসাবে। ইউনিয়ন পরিষদের যে সদস্যগুলো আছে এরা বর্তমানে খুঁটি স্বরূপ আছে, মানে হচ্ছে যে স্ট্যাচু বলা চলে। এরা এখানে যে হচ্ছে যে গ্রাম পুলিশ থেকে শুরু করে ইউপি যে 13 জন সদস্য আছে, এর কারো ভূমিকা নাই। এরা মানে ভাবতেছে যে সামনে তো নির্বাচন হবেই, এখন কি হয় না হয়, এই জন্য হচ্ছে যে কেউ হচ্ছে হার্ড পজিশনও যায় না, কেউ হচ্ছে লো পজিশনও যায় না, ওরা ওদের মতো নিয়ে চলছে। তো এই আমরা যারা গ্রামে বসবাস করি, এই গ্রামটা দেখভাল করার দায়িত্ব কিন্তু কি একটা ইউনিয়ন পরিষদের থাকে। ইউনিয়ন পরিষদে একটা যথেষ্ট পরিমাণ ভূমিকা পালন করে এবং দায়িত্ব আছে। বর্তমানে আমি বলতেছি যে ইউনিয়ন পরিষদে কিন্তু নাজেহাল অবস্থা। এটাকে ঠিক রাখতে হলে অবশ্যই অচিরে একটা শক্তিশালী ইউপি নির্বাচন করতে হবে। আর হচ্ছে এলাকার কিছু হচ্ছে দায়িত্বশীল লোক তৈরি করতে হবে, তাছাড়া এটা সম্ভব না। দায়িত্বশীল লোকদেরই হচ্ছে যে এখানে যদি কিছু প্রশাসন বলে যায় যে একটা এলাকায় 2 জন বা 3 জন, যে এখানে আপনারা হচ্ছে এই এলাকার দায়িত্বে, আপনারা এলাকার কোনো অসঙ্গতি ঘটলে একটু ইনফর্ম করবেন, বা এই ইনফর্ম করা হয়, যদি করার সাথে সাথে যদি প্রশাসন থেকে কোনো একটা অ্যাকশন দেখা যাইতো, তাহলে কিন্তু এই অন্যায়টা আর সমাজে থাকতো না। দেখা যায় যে যেমন আমি ম্যাক্সিমাম হচ্ছে আমি 2 দিন ফোন দিছি প্রশাসনে একটা ব্যাপারে, প্রশাসন বলছে যে আপনি মানে শোনার পরে বলছে যে দেখতেছি আমরা ব্যাপারটা, দেখতে দেখতে আজকে 1.5 মাস হয়ে গেল। তাহলে বোঝেন তাহলে ব্যাপারটা, তাহলে ওরা যদি দেখতে দেখতে 1.5 মাস নিয়ে যায়, তাহলে হচ্ছে যে এরা অ্যাকশন যাবে কখন? তাহলে এরকম করে তো আমি তো তাও আমার পরিচয় দিয়ে বলছিলাম, যারা হচ্ছে যে আরো আছে অনেকেই ছোট মোটো যারা হচ্ছে কৃষিকাজ করে সমাজে থাকে, তারা তো ফোন দিলে আমার মনে হয় যেন প্রশাসন এখানে কর্ণপাত করবে, মানে তাদেরকে ভ্যালুই দিবে না, এরকম এক পজিশনে চলে গেছে। তা আমি চাবো যে এই যে আমাদের কালীগঞ্জ থানা আমার হচ্ছে কালীগঞ্জ থানা, এদিকে কালীগঞ্জ হাতিবান্ধা আছে, এদিকে আজিতমারি আছে, এদিকে আবার গঙ্গাছড়া পড়ে গেছে। আপনার দেখেন হচ্ছে যে একদম লাস্ট সীমানা পর্যন্ত যেখানে গিয়ে ঠেকছে, ওখানে কোনো একটা অন্যায় ঘটলে দেখা যায় ওখানে হচ্ছে যে যখন দেখে নিজের স্বার্থ আছে এখানে, ওখানে গিয়ে কারাগারি শুরু হয়ে যায়। আর হচ্ছে যে মানে সামান্য একটা ঘটনা নিয়ে, আর যখন একটা পুরো উপজেলার মধ্যে বিশাল একটা ঘটনা ঘটে, অবশ্যই এটা প্রশাসনের কাছে অবশ্যই ইনফরমেশন আছে, এটা আমরা সাধারণ জনগণ হিসেবে এটা বিশ্বাস করি। আর এটা অবশ্যই বন্ধ করতে গেলে প্রশাসন সর্বপ্রথম হচ্ছে প্রশাসনের হচ্ছে কঠোর পদক্ষেপ নিতে হবে। 2 নম্বর হচ্ছে মোবাইল ফোন ব্যবহার সম্পর্কে আমি চাই যে মোবাইল ফোন ব্যবহার সম্পর্কে হচ্ছে যে কিছুটা হলে, যেমন আমরা ছোটবেলা দেখছি যে কিছু কিছু জায়গায় হচ্ছে বিভিন্ন প্রকার ডিসপ্লে, মানে মাইক্রোবাস আসতো, ডিসপ্লে দেখাইতো বিভিন্ন প্রকার, মানে বাল্য বিবাহ সচেতনা, তারপর বিধবা ইয়ে ছিল, হ্যাঁ প্রজেক্টরের মাধ্যমে এগুলো দেখাইতো। তা আপনার এই যে আমাদের মোবাইল ফোনের ব্যবহারের উপকারিতা সম্পর্কে কিছু প্রজেক্টর দেখান এবং এলাকায় কিছু সচেতনতা তৈরি করেন। সচেতনতা তৈরি করলে অবশ্যই গ্রামবাসী সহ সবাই সচেতন হবে। আর আপনি বর্তমানে যুব সমাজকে, আমাদের ম্যাক্সিমাম হচ্ছে লালমনিরহাটের কথা বলতেছি, লালমনিরহাট হচ্ছে একটা বর্ডার এলাকা, মানে বর্ডার সীমানা এলাকা একদম, মানে আমাদের চারের সাইডে যেটাকে বলা হয় আমাদের লালমনিরহাটটা
এটা হচ্ছে লম্বা, যেটাকে বলা হয় একটা মানচিত্রে বলা হয় এটাকে হচ্ছে মরিচের মতো, লম্বা মরিচের মতো। তো এটা পূর্ব সাইডটা পুরোটাই হচ্ছে বর্ডার সীমানা। এমন একটা এলাকায় বাস করতেছি, পূর্ব এবং উত্তরে পড়ছে, এমন একটা এলাকায় বাস করতেছি, এই এলাকায় হচ্ছে যে সকল যুবক সমাজ আছি আমরা, বা আছে যারা যুগের সাথে আসক্ত, এই সকল লোকদেরকে যদি হচ্ছে যে কর্মের ব্যবস্থা করা যায়, আমার মনে হয় না যে এরা এই সম্পর্কে এই যুগের ভিতরে এডিক্টেড হবে। কারণ তারা দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে যে অনার্স কমপ্লিট করছে, ইন্টার কমপ্লিট করে কোনো কর্মের সন্ধান নাই। আমাদের এলাকায় তো লালমনিরহাট এমন একটা অবহেলিত এলাকা পড়ে গেছি, হ্যাঁ, যে এমন একটা অবহেলিত এলাকা পড়ে গেছি, এই এলাকায় কোনো শিল্প কারখানা বা একটা কর্মের ব্যবস্থা নাই। তার কর্মের ব্যবস্থা না থাকার কারণে কিন্তু একটা মানুষ সবচেয়ে, যেখানে কর্ম, যেটা বলা হয় অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, কর্মের অভাব থাকলেও এখানে মানুষ নষ্ট হবেই, হতাশায় ভোগে হতাশায় ভুগে, মানুষের ডিপ্রেশন যেটা ইয়াসিন আছে। ভাই, ইয়াসিন ভাই আমাকে একটু মানে 30 সেকেন্ড একটা সময় দিলে জি জি অবশ্যই, হ্যাঁ, আপনি আমার কথার সাথে অ্যাড করতে পারেন, আরো বেটার হবে তাহলে। হ্যাঁ, 30 সেকেন্ড। সেটা হলো এই আপনি যে কর্মের কথা বলছেন, এটাতে আমি একটু বলি। রমজান আলী বাবু কিন্তু একটু আগে একটা কথা বলছে যে তার এক ভাইয়ের কথাই বলছে, তাই না? যে তার ভাবি তাকে ফোন করে বলছে যে বেতন তুলে নিয়ে আসার পরে টাকা শেষ না হওয়া পর্যন্ত সে বাড়ি ফিরে নাই, ক্যাসিনো খেলে। এইখানে কিন্তু আমার কয়েক মাস ধরে কিন্তু চলছে এই বিষয়টা। তাহলে এই যে বিষয়টা দেখেন, আপনি বেকারত্ব দূরের কথাটা বলছেন, দূরীকরণের বিষয়টা, হ্যাঁ এটা করতে হবে অবশ্যই, এটা গভর্নমেন্টকে এবং যারা সেরকম অ্যাবিলিটি সম্পন্ন ব্যক্তি যারা ইন্ডাস্ট্রি করতেছেন বেসরকারি ভাবে, তাদেরও মাথায় রাখতে হবে যে বাংলাদেশ থেকে বেকারত্ব একটা মরণ বেদি হয়ে দাঁড়াইছে, এটা দূর করতে হবে। হ্যাঁ, এটা অবশ্যই। হ্যাঁ এটা অবশ্যই করতে হবে। কিন্তু আমার কথাটা এই জায়গায় যে রমজান আলী বাবু যে কথাটা বলল যে তার ভাইয়ের বউ ফোন করে বলতেছে যে সে কয়েক মাস থেকে এরকম করে করে বেতন তুলে নিয়ে আসা শেষ না হওয়া পর্যন্ত বাসা ফিরতেছে না। তাহলে যখন তার বেতনটা শেষ হয়ে যায় তখন তার মেন্টালিটি অবস্থাটা কোথায়? এই জন্য প্রথমত আমাদের এইখানে দরকারটা হচ্ছে সচেতনতা। অভিভাবক সচেতন হোক, আর প্রশাসন একদম হার্ড লাইনে, প্রশাসনের কেউ যেন ক্যাসিনোর সঙ্গে কোনো না কোনো ভাবেই যেন জড়িত না থাকে। প্রশাসনের কেউ এটাতে জড়িত থাকবে না। আর ফ্যামিলি থেকে সচেতনতা, যদি তার সন্তানকে কন্ট্রোল করতে না পারে তাহলে তারা প্রশাসনের কাছে ইনফরমেশন করে আসুক যে আমার সন্তানটা ক্যাসিনো খেলতেছে, আমার সন্তানটা মাদকাসক্ত হচ্ছে, কোনো ক্রমে আমরা তাকে সামলাতে পারতেছি না, আপনারা ব্যবস্থা নেন। প্রশাসন এবং অভিভাবক এই দুইটা জায়গায় থেকে খুব হার্ড লাইনে যেতে হবে। যদি হার্ড লাইনে যেতে পারে, প্রশাসন চাইলে দিনকে রাত করতে পারে, রাতকে দিন করতে পারে। আর তার পাশাপাশি সহযোগিতা করবে অভিভাবক। আর সমাজে যারা সচেতন মহল আছেন তারা তো অবশ্যই চাবে যে আমার এলাকা থেকে এটা দূর হয়ে যায়, মাদকটা দূর হোক, ক্যাসিনো দূর হোক। ধন্যবাদ ইয়াসিন ভাই, আপনার সময় থেকে আমি একটু কথা বলে নিলাম। আচ্ছা, আমরা শেষ করতে চাই। অনেক আলোচনা হয়েছে, আমাদের অতিথিবৃন্দ অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন এবং কথা বলছেন। তো আমি শেষ মুহূর্তে চলে এসেছি আমাদের লাইভের শেষের দিকে। আমি এতটুকু বলবো যে আপনারা সচেতন হন। আপনার সন্তান আপনার সামনেই যদি মোবাইল টিপে, সে কি সারাক্ষণ মোবাইল টিপছে? সে কি মাঝে মধ্যেই আশ করতেছে, এই গেল আর পাইলাম না, এই ধরনের অনেকে বলতে পারে। সারাদিন মোবাইল টিপতেছে, গেম খেলছে, বেট খেলছে, নাকি ঘন ঘন টাকা চাচ্ছে আপনার কাছে। বিষয়গুলো একটু লক্ষ্য করুন। আসলে আপনি যদি সচেতন হন তাহলে আপনার সন্তান গড়ে উঠবে, সমাজটা ভালো চলবে। অবশ্যই অবশ্যই। আপনি অভিভাবক হয়ে যদি আপনি সবকিছু ছেড়ে দেন, সরকারের একার পক্ষে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব না। কখনোই না। আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। ধন্যবাদ সবাইকে আমাদের লাইভটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।